প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট প্যাকেজগুলো থাকে, সো দ্যাট একটা ওএস যদি কেউ ইনস্টলেশন করতে চায় সেটা সে কিভাবে করতে পারে, বাইনারি দিয়ে করতে পারে, লাইক ডিভিডি দিয়ে করতে পারে, সিডি দিয়ে করতে পারে, পিএক্সি সার্ভার থেকে করতে পারে। কিন্তু যখন সে আপডেট করতে চায় তখন আসলে আলটিমেটলি তাকে আসলে একটা রিপোজিটরি থেকেই আপডেট করতে হয়, সেন্ট্রাল কোন একটা রিপোজিটরি থেকে আপডেট করতে হয়। তো এইটা একটা অর্গানাইজেশনের জন্য যারা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন রান করে বা হচ্ছে কোনো একটা নিজস্ব ইনবিল্ট অ্যাপ্লিকেশন রান করে, তারা চায় না এই অ্যাপ্লিকেশনটা ওভার দ্য ওয়ার্ল্ড সবাই অ্যাক্সেস করুক। স্পেসিফিক কিছু লোকজনের জন্য তারা হয়তো সেটা ডিজাইন করে। সেক্ষেত্রে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে যদি ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া যেতে পারে সেটা খুবই ভালো, কিন্তু সেক্ষেত্রে থ্রেটটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেই এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি আসলে প্রাইভেট রিপোজিটরির ইম্পর্টেন্টটা খুব বেশি। তো এখানে আমরা যেটা দেখতেছি যে একটা প্রাইভেট রিপোজিটরির মধ্যে আমরা আসলে কি কি পাই বেসিক্যালি, যদি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সেখানে বাইনারি প্যাকেজ থাকে, মেটা ডাটা থাকে, এবং একটা প্যাকেজ ইনস্টলেশন করতে গেলে সেটা ডিপেন্ডেন্ট আরো কিছু প্যাকেজ থাকে, সেগুলা থাকে, এবং হচ্ছে প্যাকেজের ইনফরমেশনগুলো থাকে। সো কন্টেনারের ক্ষেত্রেও ব্যাপারটা অলমোস্ট সিমিলার। সেখানে শুধুমাত্র হচ্ছে ডিপেন্ডেন্ট কোনো কিছু থাকে না, কারণ হচ্ছে কন্টেনারের মধ্যে একটা সিঙ্গেল ইমেজ থাকে, সেটার মধ্যেই আসলে সমস্ত সবকিছু থাকে, ডিপেন্ডেন্সিটা একদম ওই ইমেজের সাথে ইনবিল্ট থাকে। সো ডকারের মধ্যে যদি আমি চিন্তা করি বা কন্টেনার বলি, যেটাই বলি আসলে সেই ক্ষেত্রে সিম্পল একটা জিনিস, যেটা যে রিপোজিটরির মধ্যে প্রত্যেকটা ইমেজটাই হচ্ছে একটা মানে কন্টেইনার। সেই ক্ষেত্রে সমস্ত কন্টেইনার যদি আমি একটা কোনো জায়গায় রেখে দেই, সেই জায়গাটাকে আমি একটা রেজিস্ট্রি বলতে পারি। আমরা আসলে কি করতেছি, ওএস এর ক্ষেত্রে বলতেছি রিপোজিটরি, এবং কন্টেনারের পয়েন্ট অফ ভিউতে বলতেছি রেজিস্ট্রি। দুইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি মানে কাজের ক্ষেত্রে সেম জিনিস, সিমিলার জিনিস। বাট রিপোজিটরি, প্যাকেজ রিপোজিটরি যদি বলি সেখানে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায়, আর কন্টেনারের রেজিস্ট্রিতে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায় না। লাইক হচ্ছে ওএস রিপোজিটরিতে আমরা ওএস এর মেটা ডাটাটা দেখতে পারি, আমরা ভার্নাবিলিটির কিছু তথ্য পাই, লাইক ইরাটার কিছু তথ্য আমরা আসলে প্রাইভেট রিপোজিটরি বলি বা হচ্ছে প্যাকেজ রিপোজিটরি বলি সেখান থেকে দেখতে পারি, যেটা অ্যাকচুয়ালি আমি আবার কন্টেনার রেজিস্ট্রিতে দেখতে পারবো না। সো আমার নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। এখানে আমি আসলে যে কথাগুলো বলতেছি সেটার একটু নোট আকারে বলা আছে, যে পাবলিক রিপোজিটরি আমার যেটা আছে সেটা আমি একটা সিঙ্গেল ওএস আমি অ্যাক্সেস করতেছি, বাট আমার অর্গানাইজেশনে ফর এক্সাম্পল আমার ওএস আছে 100+। সেক্ষেত্রে তো আমি আসলে আমি কি দেখতে পারি যে আমার কোন ওএস এর কতগুলা ভার্সন আপডেট আছে, কতগুলা ভার্নাবিলিটি আছে, কতগুলা প্যাকেজের সিকিউরিটি আপডেট আছে? আমি সেন্ট্রালি কিন্তু আমি দেখতে পারি না, যদি না আমার কোনো এন্টারপ্রাইজ প্রোডাক্ট পারচেস করা থাকে এবং সেটাতে আমার সমস্ত ওএস গুলা কানেক্ট থাকে, মানে এজ এ এজেন্ট হিসেবে কানেক্ট থাকে। তো প্রাইভেট রিপোজিটরির যে এখানে সুবিধাটা সেটা হচ্ছে যে আমি আমার অর্গানাইজেশনের সেন্ট্রালি আমার প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কোনটার কি অবস্থা সবগুলা আমি এট এ টাইম একটা সিঙ্গেল ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। এবং কিছু কিছু কমপ্লায়েন্স আছে যেটাতে আসলে ডিরেক্টলি ইন্টারনেট অ্যাক্সেস অ্যালাউ করে না, কোনো পার্টিকুলার একটা ওএসে আমি ইন্টারনেট থ্রু আপডেট করব সেটা অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আসলে ওই কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট সেটা মিট করা যায় না যদি আমি পাবলিক রিপোজিটরি বা পাবলিক প্যাকেজ রিপোজিটরি ইউজ করি। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট রিপোজিটরি পয়েন্টটা চলে আসে। তো এখন অ্যাকচুয়ালি আমি নেক্সট স্লাইডে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আর্কিটেকচারাল ডিজাইন বা ড্রয়িং। এইখানে আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে যে একটা খুব সিকিউর একটা অর্গানাইজেশন যারা আসলে তাদের প্রত্যেকটা অপারেটিং সিস্টেম বা সার্ভার বলি বা সিস্টেম বলি তারা ইন্টারনেটে এক্সপোজ করতে চায় না, সেক্ষেত্রে আসলে ডিজাইনটা কেমন হইতে পারে। সেক্ষেত্রে এখানে যেটা পাবলিক জোন বলা হচ্ছে, পাবলিক জোন হচ্ছে যেটা সরাসরি ইন্টারনেট, লাইক রেড হ্যাটের ওএস হইতে পারে, আলমা লিনাক্সের হইতে পারে, ডকারের রিপোজিটরি হইতে পারে, কুবানেটিসের রিপোজিটরি হইতে পারে, যেগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন দরকার। তো এখানে যেটা করা হয়েছে ডিএমজেড জোন এবং এমজেড জোন ভাগ করা আছে। ডিএমজেড জোনে যে যে জিনিসটা থাকতেছে, ডিএমজেড জোনে আমরা আসলে প্রাইভেট রিপোজিটরি এবং হচ্ছে প্রাইভেট রেজিস্ট্রি রাখতেছি, সো দ্যাট
ওই পার্টিকুলার সার্ভারে শুধুমাত্র আউটগোয়িং হবে পার্টিকুলার কিছু ইউআরএল এর মধ্যে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার সার্ভারটা শুধু আউটগোয়িং যাচ্ছে, আমার সার্ভারে কিন্তু বাইরে থেকে ইনকামিং আমি রাখতেছি না। সেক্ষেত্রে কি হচ্ছে, সিকিউরিটি আমার কোনো থ্রেডই নাই, এবং পাশাপাশি আমার এমজেড যে জোনটা, সে জোনের মধ্যে কোনো ইন্টারনেট অ্যাক্সেসই নাই, ইনকামিংও নাই, আউটগোয়িংই নাও। সে শুধুমাত্র তার প্রাইভেট রিপোজিটরি এবং তার প্রাইভেট রেজিস্ট্রিতে কানেক্টেড থাকবে, এর উপরে সে যেতেই পারবে না। তো সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে টোটাল এমজেড এর যে এনভায়রনমেন্ট একদম 100% সিকিউর থাকতেছে। কিভাবে সিকিউর থাকতেছে, যেহেতু আমার বাইরে কোনো কমিউনিকেশন ইস্যু নাই, সেক্ষেত্রে সে আসলে থ্রেডও নাই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, এই যে আমি আমার অফলাইনের যে সার্ভারগুলা, এগুলার মধ্যেও তো আমার অনেক ব্যাকডেটেড ভার্সন থাকতে পারে, এবং কোন ভার্সনের কতগুলা প্যাকেজ আপডেট আছে কতগুলা নাই আমি কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আসলে মূলত এই প্রাইভেট রিপোজিটরির রিকোয়ারমেন্ট এখানে খুব মানে হাইলি রেকমেন্ডেড। এখন আমরা দেখব দুইটা সলিউশনের পার্ট অফ, মানে দুইটা সলিউশনের পয়েন্ট অফ থেকে আমরা দেখব যে কি সলিউশন দেওয়া যায়। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমি যদি ওএস রিপোজিটরির পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, সেক্ষেত্রে ফোরম্যান নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা মূলত হচ্ছে কমপ্লিট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। মানে এটা দিয়ে শুধুমাত্র রিপোজিটরি তা না, এটা দিয়ে একটা ওএস প্রভিশন থেকে শুরু করে একটা ওএস ম্যানেজমেন্ট পর্যন্ত করা যায়। এটার আরেকটা সুবিধা হচ্ছে, এখানে আমি যদি চাই যে ফর এক্সাম্পল আমার কোনো একটা ওএস আমি ফোরম্যান সার্ভারে বসে ওই ওএস এর পার্টিকুলার কোনো প্যাকেজ আপডেট করব বা হোল ওএস আপডেট করব, সেটাও এখান থেকে পসিবল। দ্যাট মিনস আমার পার্টিকুলার কোনো একটা অপারেটিং সিস্টেম আছে, যেটাতে যেটাতে আমার অ্যাকচুয়াল ওএস আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে আমার পার্টিকুলার ওই সার্ভারে যাওয়ারই দরকার নাই, আমি ফোরম্যান সার্ভারে বসে আপডেটগুলা পুশ করে দিতে পারবো এবং দেখতে পারবো যে ফাইনালি আপডেট হয়েছে কি হয় নাই। এখানে যদি আমরা ডকার বা কন্টেনারের পয়েন্ট অফ ভিউতে আসি, সেক্ষেত্রে হারবার একটা সলিউশন আছে, এটা ফুললি ওপেন সোর্স, যেটা বেসিক্যালি ডকার রেজিস্ট্রির একটা অ্যানাদার ভার্সন। ডকার রেজিস্ট্রি যা করতে পারে, হারবার মোটামুটি সিমিলার টাইপের কাজ করতে পারে। এবং এটা আরেকটা বড় সুবিধা, সেটা হচ্ছে আমি আমার কাস্টম ওএস আমার রিপোজিটরি রাখতেছি ফর সেফটি এবং সিকিউরিটি পারপাস, সো দ্যাট আমার এই ইমেজটা ডকার ডকারও আমি বেসিক্যালি চাইলে প্রাইভেট বানায় রাখতে পারি, কিন্তু ওটাতে আমার কিন্তু কোনো কন্ট্রোল নাই। যেখানে আমি যদি হারবারে রাখি এবং আমার অর্গানাইজেশনের মধ্যে রাখি, এটা সেলফ হোস্টেড হচ্ছে, সো দ্যাট বাইরে থেকে এই ইমেজ পাওয়ার কোনো সম্ভাবনা কারো নাই। এখন বেসিক্যালি আমরা দেখব যে আসলে প্র্যাকটিক্যাল এই জিনিসটা ইউজ করলে কি সিনারিও হয় বা কেমন, মানে এই অ্যাপ্লিকেশনটা দেখতে অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে ফোরম্যানের একটা এট এ গ্লান্স ভিউ। এইখান থেকে আমরা দেখতেছি যে অলমোস্ট এখানে 156 ওএস আছে, যেটার মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, লাইক রেড 9 আছে, রেড 8 আছে, রেড 7 আছে। এবং আমরা ডান পাশে যদি একটু খেয়াল করি, সেখানে দেখবো যে অনেকগুলো নাম্বার শো করতেছে। আমার মাউস কার্সার খেয়াল করেন, দেখতে পারবেন এখানে 13, 85, 3, 210। এটা হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে সিকিউরিটি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বাগ ফিক্স, তৃতীয় নাম্বারটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট। মানে এই পার্টিকুলার সার্ভারের মধ্যে এতগুলা প্যাকেজ আপডেট করতে হবে, এবং এই যে আপডেটটা আমি পাচ্ছি, সেটা লাস্ট কত মিনিট আগে এই আপডেটটা সে আমাকে দিচ্ছে, লাস্ট 39 মিনিট এগো হচ্ছে এই রেকর্ডটা সে কালেক্ট করছে। এবং এর আরেকটা জিনিস বলে রাখি, ফোরম্যানের এই ইভেন্ট কালেকশন কখন হবে কিভাবে হবে, এটা ও সোললি ম্যানেজ করে, এখানে ম্যানুয়ালি কিছু বলার সুযোগ নাই। এবং আরো কিছু মজার ব্যাপার হচ্ছে যে এইখানে লাইক ইনভেন্টরির মতো রাখা যায়, যে ফর এক্সাম্পল এই সার্ভারের সকেট কয়টা, এটা ফিজিক্যাল না ভিএম, এটার মধ্যে কোর কতগুলা, র্যাম কতগুলা, এইখানে এটা কি ভার্চুয়াল না ফিজিক্যাল। এবং এর এইখানে কলাম, ম্যানেজ কলামের মধ্যে গেলে আমরা আরো অনেকগুলো অপশন পাবো, লাইক এটার বায়োস ভার্সন কত, এইখানে হার্ড ডিস্কের কোন পার্টিশনে কি অবস্থা, জায়গা কেমন আছে, আহ এই ধরনের ডাটাও অ্যাকচুয়ালি আমরা এইখান থেকে কালেক্ট করতে পারবো। সো
সো এইখান থেকে অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে কি এটার যে আসলে ফিচার, এটা এত শর্ট টাইমে বলাটা খুব ডিফিকাল্ট। তারপরেও আমি আসলে চেষ্টা করতেছি হাইলাইটেড পয়েন্টগুলো ডিসকাস করার জন্য। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে ফর এক্সাম্পল আমি কোনো একটা ওএস এর ব্যাক স্পেসে আমি চলে আসতেছি ব্যাক সাইডে। এখানে ফর এক্সাম্পল আমি এই অপারেটিং সিস্টেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেন হচ্ছে আমি এই ধরনের একটা ফিচার পাবো, এবং এইখানে আমি দেখতে পারবো অ্যাকচুয়ালি আমার কোন কোন প্যাকেজগুলো আপডেট করতে হবে, এবং এটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি যে আপগ্রেডেবল, ইনস্টলেবল, আরো কিছু অপশন আছে সেখান থেকে এখানে আমরা সিলেক্ট করতে পারি এবং দেখতে পারি যে কোনটার কি অবস্থা, কোন ভার্সনে আছে, কোন ভার্সনে সে যাবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চাইলে এটার ইরাটা ডাটাও আমরা দেখতে পারি। ইরাটা ডাটা মানে হচ্ছে একটা পার্টিকুলার প্যাকেজের সিকিউরিটির কি অবস্থা, এটার আসলে কোনো বাগ আছে কিনা, বাগ আসলে তার কোনো ফিক্স আছে কিনা, এবং পসিবল সলিউশন কি, এই ধরনের ইনফরমেশন বেসিক্যালি যে যে ডাটাবেজের মধ্যে সেভ করা হয় সেটাকে আসলে ইরাটা বলা হয়। তো ওই ইরাটার মধ্যে থেকে এই জিনিসগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি বা দেখতে পারি যদি কেউ চায়। সো এখন আমি নেক্সট টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে হারবর। হারবরটা হচ্ছে যেটা বললাম অলরেডি হচ্ছে কন্টেনারের জন্য একটা রেজিস্ট্রি বা রিপোজিটরি যেটাই বলি। তো এইখানে আমরা আমাদের নিজস্ব ইমেজগুলা আপলোড করতে পারি সো দ্যাট আমার ইন্টার অর্গানাইজেশনের যারা যারা দরকার, যাদেরকে আমি চাই, এখানে থেকে এসিএল দিয়ে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো যে কাকে আমি কোন ইমেজকে অ্যাক্সেস দিব। এবং এই ইমেজগুলা চাইলে আমরা ভার্নাবিলিটি স্ক্যানও করতে পারবো ইনবিল্ড। সেটা হচ্ছে ট্রিবি এবং হচ্ছে ক্লায়ার নামে দুইটা অ্যাপ্লিকেশন আছে। ক্লায়ারটা বেসিক্যালি হচ্ছে রেড হ্যাটের অ্যাকচুয়ালি রিপোজিটরি, রেড হ্যাট থেকে এটা পাওয়া যায়। তো এইখানে আমি যেটা করছি আমি আসলে ট্রিবিটাকে ইউজ করছি, ইউজ করে ভার্নাবিলিটি স্ক্যান করে দেখার চেষ্টা করছি যে আমার এই ফর এক্সাম্পল এখানে আমি একটা এনজিনএক্স এর লেটেস্ট ভার্সনের ইমেজ আপলোড করছি এবং সেখানে ভার্নাবিলিটি স্ক্যান করে দেখার চেষ্টা করছি যে কোন স্টেজে আছে। সো এইখান থেকে ইমেজের মধ্যে যে আমি স্ক্যান করে ফাইনালি আউটপুট পেয়ে গেছি যে না, এই লেটেস্ট ভার্সনের ইমেজটাতে এখন পর্যন্ত কোনো ভার্নাবিলিটি নাই। সো এটা হচ্ছে বেসিক ফিচার। এর বাইরেও আসলে মানে হার্বর বলি বা ফোরম্যানের বলি অনেক অনেক বেশি ফিচার আছে যেগুলো আসলে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সো আমার আসলে ডিসকাশনের পয়েন্ট এখানেই আমি শেষ করতেছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলো যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আরাফাত রনি ভাই প্লিজ। সালাম আলাইকুম জাকির ভাই, আরাফাত বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি। ফার্স্ট অফ অল, প্রেজেন্টেশন যেটা ছিল ফোরম্যানের, যে টপিকসটা ছিল, অ্যাকচুয়ালি আমার জানা ছিল না যে ফোরম্যান আলাদা ওপেন সোর্স একটা সফটওয়্যার। বিকজ আমি সেম জিনিসটা ইউজ করি বা এন্টারপ্রাইজ লেভেলের একটা প্রোডাক্ট যেটা হলো স্যাটেলাইটের। সো ইয়েস, ইন্টারফেস, স্যাটেলাইট অ্যাকচুয়ালি ফোরম্যান আপস্ট্রিম প্রজেক্ট। আচ্ছা, মানে মানে মেইন কোর রেড হ্যাট ফোরম্যান। ফোরম্যানকে ইউজ করে। ওকে। সো আপনি ফোরম্যানেই তো আমি বা কন্টেনার বা ইমেজ রেজিস্ট্রির জন্য আলাদা রিপোজিটরি বানাইতে পারি। তো এটার জন্য না, কি হারবারের আলাদা? ফোরম্যানে অ্যাকচুয়ালি ফোরম্যান দিয়ে যেটা পসিবল সেটা কিন্তু আপনি মানে ডকার কন্টেনারের জন্য যে ধরনের জিনিস দরকার সেটা অ্যাকচুয়ালি ফোরম্যান দিয়ে ওইভাবে করতে পারবেন না। ওকে, সো মানে স্পেশালাইজড। ফোরম্যান কি করে, ফোরম্যান হচ্ছে আপনাকে একটা এজেন্ট দেয়। লাইক ধরেন আপনি ফর এক্সাম্পল ইপিলের রিপোজিটরি অ্যাড করতে চাচ্ছেন বা রেমির রিপোজিটরি হুম অ্যাড হুম করতে চাচ্ছেন থার্ড পার্টি। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নির্দিষ্ট আমি যে ওএস ক্যাটাগরি দেখাইলাম ওই ওএস ক্যাটাগরির সাথে আপনি ট্যাগ করাই দিতে পারেন সো দ্যাট আপনার যে ক্লায়েন্ট তারা সরাসরি ইপিল বা হচ্ছে রেমি রিপোজিটরি বাই ডিফল্ট পেয়ে যাবে, তাকে আর ম্যানুয়ালি ওইটা ইনস্টলেশন করারই দরকার নাই। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ আরাফাত রনি ভাই। আর কোনো কোশ্চেন ভাই? এনিওয়ান? জি হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি স্টুডেন্ট, এখন আমার মানে অনার্স চলতেছে সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি যদি ডেভঅপসে আমার মানে লাইফ মানে মুভ করতে চাই, বা এটার জন্য প্রথমত কি থেকে শুরু করা যায় একটু সাজেস্ট করলে ভালো হতো আর কি, বা কি করা থেকে শুরু করব, এমন কিছু বললে ভালো হতো আর কি। ডেভঅপস আসলে একটা কমপ্লিট মানে লাইফ সাইকেল, এখানে অনেকগুলা স্কিল সেটের প্রয়োজন, ঠিক আছে? তো এটা শুরু করতে হলে প্রথমত হচ্ছে আপনি দুইটা ট্র্যাকে যাইতে পারেন, একটা হচ্ছে ডেভঅপস আর একটা হচ্ছে সিসঅপস বা ডেভ অপস, অনেকগুলা প্যাটার্ন আছে। তো এইটা আসলে আপনাকে প্রথমত বের করতে হবে আপনি আসলে কোন ট্র্যাকে কাজ করতে চাচ্ছেন বা কোনটা শিখতে চাচ্ছেন। সেইটা সিলেক্ট করার পরে দেন আসলে আপনাকে আসলে স্টেপগুলা সিলেক্ট করতে হবে যে আমি কোনটা কিভাবে কিভাবে যাব। বাট জি, আমি বেসিক যেটা হচ্ছে সবার ডেভঅপস এর জন্য জন্য সরি কমন। জাকির ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। ফরাদুল ভাই, প্লিজ। আমরা বেসিক্যালি এই স্পেসিফিক টপিকের উপরে কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম। সো আপনার কোশ্চেনটা ভ্যালিড এবং আমরা এটা নিচ্ছি। আমরা আমাদের সাইড থেকে আপনার সাথে ফার্দার কমিউনিকেশন করে বা এন্ড অফ দ্য সেশনে আমি এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। ভাই ফোরাম ডিসকাশনে এটা রাখা যায় আর কি। হ্যাঁ, আমি ফোরাম মানে এন্ড অফ দ্য সেশনে আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন। বেসিক্যালি এটা কিন্তু আমাদের কোশ্চেন সেটের মধ্যে আছে, ফোরাম ডিসকাশনে এটা আছে অলরেডি। হ্যাঁ, ফরাদুল ইসলাম ভাই। So, if anyone have the specific question according to this topic, আসসালামু so please ask. আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা জাকির ভাই, যে ফোরম্যানের ভিতরে আমরা কি ওই সব ধরনের ইয়ের কথাই তো বললেন, ওএস এর কথা বললেন, না, তো সব এখানে ধরনের কি ওএস না, সব ধরনের ওএস না, সরি। সেটা হচ্ছে যে আপনি ফেডোরা এবং মানে উবুন্টু দুইটা দুই দুই ধরনের মানে প্যাকেজ এবং হচ্ছে আরপিএম, এই দুইটা সাপোর্টেড আছে। আর আপনি চাইলে এখানে উইন্ডোজ আনতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আরপিএম মানে উবুন্টু আর উবুন্টু এবং আর- ফেডোরা, যদি আপনি বেস ধরেন উবুন্টু এন্ড ফেডোরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমরা কি ওই যে ফেডোরাতে যেরকম আমরা লোকাল ইয়াম করে রাখতে পারতাম, এখানেও কি রাইট, এরকম কোনো ব্যবস্থা আছে? রাইট, রাইট, রাইট। আপনি বেসিক্যালি ইয়ামের একটা কপি ওইখানে চলে যাবে। আপনি রেড হ্যাট ইউজ করছেন কখনো? জি জি জি। রেড হ্যাট যখন মানে লাইসেন্স করেন তখন কি হয়, আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলে, জি দিলে জি দেন হচ্ছে আপনি তখন রেড হ্যাটের সমস্ত প্যাকেজের অ্যাক্সেস পান। এইখানেও জি। সেম, আপনি একটা কি পাবেন, কিটা এজেন্টে পুশ করবেন, পুশ করলে অটোমেটিক্যালি আপনার ওই ফোরম্যানের সাথে কমিউনিকেশন শুরু হয়ে গেল, এখন আপনি ইউজ করেন, কোনো অসুবিধা নেই। এটা তো ওপেন সোর্স তাই না? ওপেন ফরম্যাটটা সোর্স, রাইট, রাইট, জি। ওপেন ভাইয়া সোর্স। আচ্ছা আমি একটা কোশ্চেন আচ্ছা, করতে পারি? ঠিক আছে। জি, ইয়েস প্লিজ। থ্যাংক ইউ জাকির। আমি কি এটা কি নাগিওস যে টুলসটা আছে ওটার কি কাছাকাছি? নাগিয়াস তো ইটস এ কমপ্লিট মনিটরিং টুল। জি। এটা মনিটরিং আর টুল না, এটা ও হচ্ছে এটা প্যাকেজ ইনস্টলেশন ম্যানেজমেন্ট আপডেট মাইগ্রেট এগুলা সবগুলোই এটা থেকে করা যাবে। মাইগ্রেশন না, আপডেট করতে পারবেন, ইনস্টলেশন করতে পারবেন, মেইনটেনেন্স করতে পারবেন। লাইক হচ্ছে ধরেন পিএক্সজি সার্ভার, আপনি এটাকে অ্যাজ এ পিএক্সজি সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ভিএমওয়্যার এর ভি সেন্টারের সমস্ত হোস্টগুলো এটা দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন, পসিবল। ওকে, আমার একটা কোশ্চেন ছিল ইয়েস প্লিজ। ভাই, এটা কি আমি গিটের সাথে তুলনা করতে পারি? যেমন গিট থেকে যেমন আমার প্যাকেজ নামাই মানে মানে কন্টেনারের জন্য, মানে এটা কি গিটের সাথে কোনো কম্পারিজন আছে কি? না, গিট থেকে আপনি প্যাকেজ নামাচ্ছেন, কিসের প্যাকেজ? আপনার কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন সেটার প্যাকেজ, রাইট? না, আমরা যে কন্টেনার ইমেজের জন্য যে গিট থেকে আমরা সরাসরি প্যাকেজ নামাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, সেটা সরাসরি নামাচ্ছেন, কিন্তু আপনি কমপ্লিট যখন একটা ইমেজ বানাচ্ছেন, কোনো একটা ধরেন ফর এক্সাম্পল আপনি মানে ডকার ফাইল লিখলেন, সেখানে বললেন ফ্রম হচ্ছে এনজিনাক্স বা ফ্রম হচ্ছে আলফালাইন, এই যে এই যে ইমেজের নামটা আপনি বললেন, এটা আসতেছে কোত্থেকে? এটা আসতেছে কিন্তু ডকার রেজিস্ট্রি থেকে। সো আমরা এই ডকার রেজিস্ট্রিটা ইউজ না করে নিজেদের রেজিস্ট্রি ইউজ করতেছি, সো দ্যাট ওই প্রত্যেকটা ইমেজের কন্ট্রোল যাতে আমার কাছে থাকে। বুঝতে পারছেন? মানে আমরা আপনি তো সরাসরি জি আপনি আমরা তো সরাসরি গিটেরও তো ডকার লোকাল রিপোজিটরি করতে পারবে, সেটার সাথে মানে আমি যদি গিটের লোকাল রিপোজিটরি করি
তো মানে গিটের এটা কি গিটটা আসলে আপনি কেন ইউজ করতেছেন? গিটটা ইউজ করতেছেন আপনার সফটওয়্যারের রিপোজিটরি বানানোর জন্য, যেটা দিয়ে আপনার উইদিন দ্য টিম একটা প্রোডাক্ট বিল্ড করতে পারেন, রাইট? রাইট রাইট এইটা এটা আপনি থ্যাংক গিটহাব ইউ দিয়ে জাকির তো ভাই। আমাদের জি একটু টাইম লিমিটেশন আছে। সরি ফয়সাল ভাই, আমরা হচ্ছে যে ফার্দার কোশ্চেন গুলো যদি এই স্পেসিফিক টপিকের উপরে আমরা করি, মানে আমাদের আরো কোশ্চেন থাকে, কাইন্ডলি আমরা টিমসেও লিখতে পারি বা হোয়াটসঅ্যাপেও লিখতে পারি, সো দ্যাট উই ক্যান ডিসকাস ফার্দার। সরি ফর দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ জাকির ভাই for your nice presentation. থ্যাংক ইউ Hopefully, it will add more value to our participant. Will learn further if required. So, I would like to request now the Joshim Alam bhai to present your topic. Hello, Joshim Alam bhai. জি, আসসালামু আলাইকুম। হোপফুলি আমাকে শোনা Walaikum যাচ্ছে assalam. ক্লিয়ারলি। Yes, you are clear. থ্যাংক ইউ নবী ভাই, থ্যাংক ইউ Fish Cloud Academy and organizers for arranging such session. Thank you for inviting me. You are welcome bhai. So, start your topic. আমি আমার স্লাইড শেয়ার করার আগে আমি একটু ছোট সার্ভে নিতে চাই। এটা হলো আপনারা যারা কুবারনেটিস নিয়ে কাজ করেন বা কুবারনেটিস কিভাবে কাজ করে এটা জানেন বা কনসেপ্ট ক্লিয়ার আছে, সবাই তো হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। Huge number of people. টোটাল অডিয়েন্স অ্যারাউন্ড 81, আর কয়েক সেকেন্ড নিলাম। আচ্ছা, It's তো একটা near about বড় কোশ্চেন 22. আছে যারা এই ইকোসিস্টেমে ফ্যামিলিয়ার। গ্রেট। তো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিই। আমার নাম জসিম আলম, আমি কাজ করতেছি আস্থা আইটিতে, ডেভঅপস টিমে কাজ করতেছি। আমাদের আজকের টপিক হলো কুবারনেটিস ম্যানিফেস্ট ভ্যালিডেশন। আমরা এটাকে বলতেছি শিফট লেফট। যারা ডেভঅপস সাথে ফ্যামিলিয়ার আছেন, ডেভঅপস এর একটা বড় প্রিন্সিপাল হলো আর্লি ডিটেকশন, আর্লি সিকিউরিটি ইস্যুগুলাকে লেটার অডিট ফেজে না রেখে ইনিশিয়াল ফেজেই এগুলাকে যেটাকে বলে সিকিউরিটি বাই ডিজাইন, ওই ফেজেই ওই জিনিসগুলাকে সলিউশন করে ফেলা। তো এটাকে আমরা শিফট লেফট বলতেছি। তো যারা একদম হোপফুলি কেউ আছেন, কিছু আছেন স্টুডেন্ট বা একদমই নো ভয়েস বা এই পার্টটাতে একদমই সুইচ করতে যাচ্ছেন, তাদের জন্য এই স্লাইডটা। কুবারনেটিস খুব একটা কন্টেনার অর্কেস্ট্রেশন টুল। ওর কাজ হলো কন্টেনার গুলাকে অটো শিডিউল করা, আরো যা যা করা যায় অর্কেস্ট্রেট করতে, হাই লেভেল করতে যা যা লাগে সেগুলো করে দেয়, এবং এটা খুব হিউজলি পপুলার। মোটামুটি ওয়ার্ল্ডের, এই ডাটাটা একটু পুরাতন বাট মোটামুটি এখন মনে হয় ফরচুন 100 সব কোম্পানি ইউজ করে। এবং এটার ফিউচার আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করার সময় একবার গুগল সার্চ দিয়ে দেখতেছিলাম, তখন দেখলাম যে ওর যে প্রজেকশন 2013 নাগাদ অলমোস্ট 10 ফোল্ড, মানে যেটা অলমোস্ট 12-13 বিলিয়ন হয়ে যাবে মার্কেট শেয়ার। তো হিউজ। তো যারা কুবারনেটিস বা এই টুল সেট গুলো শিখতেছেন বা অলরেডি মানে এক্সপার্টিস গ্রো করতেছেন, তার জন্য এটা একটা খুব ভালো ইনভেস্টমেন্ট। তো এগেন আমাদের অ্যাঙ্গেল হলো আজকে সিকিউরিটি।
যে কোনো নতুন প্ল্যাটফর্ম অলসো এ নিউ প্লেগ্রাউন্ড ফর হ্যাকার, নিউ সিকিউরিটি নাইটমেয়ার অর সিকিউরিটি রিস্ক। কুবারনেটিস এটার থেকে ব্যতিক্রম না। সো যারা অলরেডি অনেকগুলো কুবারনেটিস প্রোডাকশনে চালাইছেন তারা অলরেডি জানেন। আমি খুব মানে ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলে যাচ্ছি, যেহেতু এটা একটা মিট আপ সেশন, তারাও এক্সপেক্ট করতেছি এরকম কোশ্চেন পাবো সবার থেকে। কুবারনেটিস সেট আপ করাটা হয়তো আপনি গুগলে সার্চ করলে এক পাতার 10-12টা কমান্ড আছে, ওগুলো আপনি করে ফেললেই মোটামুটি কুবারনেটিস সেট আপ হয়ে যাবে। টাফ জব যেটা সেটা হলো আপনার ডে 5 ডে 10 যখন আসবে, আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি অডিট কমপ্লায়েন্স এগুলো যখন আপনি ফেস করতে যাবেন তখন আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। এটার একটু হিস্টরি বলি। কুবারনেটিস ইনিশিয়ালি গুগল তার একটা ইন্টারনাল প্রজেক্ট হিসেবে ডেভেলপ করছিল, ওটাকে বর্গ বলে ওরা। ওইটাকে খুব বেশি ওই যে আমি ইনিশিয়ালি যে কথাটা বললাম সিকিউর বাই ডিজাইন করে নাই। তো এখনো সিএনসিএফ ফাউন্ডেশন এবং আদার যারা ইকোসিস্টেমের যারা বিগ প্লেয়ার আছে তারা চাচ্ছে এটাকে সিকিউর দেওয়ার জন্য, বাট আপনি কুবারনেটিস এমন কোনো অ্যাপ্লিকেশন না আপনি জাস্ট কনফিগার করে একে পাবলিকলি অ্যাক্সেস করে দিতে পারবেন। একে অনেক ধরনের টুইনিং কনফিগারেশন বেস্ট প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করতে হবে। তো রেড হ্যাট একটা ওয়ান অফ দ্য বড় কন্ট্রিবিউটর কুবারনেটিস এর ইকোসিস্টেমের। তো ওদের একটা সার্ভে ওরা রিপোর্ট জেনারেট করে, কুবারনেটিস সিকিউরিটি রিপোর্ট বলে ওরা। তো 2024 যেটা ওরা চালাইছে সার্ভে, এই সার্ভেটা মোটামুটি প্রায় যদি আমরা দেখি ওর 1000+ কোম্পানি ছিল। তো এখানে মেজরিটি লোকজন বলছে যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে, রেড হ্যাটের কাস্টমার, তারা বলছে যে তারা অলমোস্ট 50% তারা সিকিউরিটি ইনসিডেন্ট ফেস করছে। বা কুবারনেটিস এর নিজের কোড বেজের মধ্যে ভান্ডাবিলিটি ছিল। এবং এটার আমি লাস্ট কেসিবিতে একটা, আপনারা যারা ছিলেন ওখানে একটা টক দিয়েছিলাম, ওখানে আমি দেখাইছিলাম যে কুবারনেটিস এর প্রতি বছর যে পরিমাণে ভান্ডাবিলিটি আসে এগুলা মেজরিটি হলো সিবিএস স্কোর 8, 9, 10 এর লেভেলে, এবং এগুলা অন রাইজ। আগে যদি 30টা থাকে এখন সেটা 60টা 70টা 80টা হয়ে যাচ্ছে। এটা অনলি কুবারনেটিস এর কোড বেজের কথা বলতেছি। এর পাশে যে ইকোসিস্টেম আছে, যা লেটস সে আপনি নেটওয়ার্কিং এর জন্য একটা টুল চালাইলেন, আরো কোন একটা অটোমেশনের জন্য আরেকটা টুল চালাইলেন, তো এই এর আশেপাশে যে টুল সেট আছে ওগুলো আর একটা বড় নাইটমেয়ার জায়গা। 40% বলছে যে ওরা মিসকনফিগারেশনের কারণে কোনো না কোনো ইনসিডেন্ট ফেস করছে। আবার কারোর ফেইল অডিট হয়েছে, অল্প কিছু লোক বলছে তারা মোটামুটি ভালো আছে। তো এটার কনসিকুয়েন্স কি? লোকজনের প্রজেক্ট ডিলে হয়েছে, প্রজেক্ট ডিস্ট্রাকশন হয়েছে, মেজরিটি লোকের তারা অ্যাকচুয়ালি রেভিনিউ লস করছে, কাস্টমার হারাই গেছে তাদের, কেউ ফাইন ফেস করছে, লিগ্যাল অ্যাকশন। ফার্স্ট ওয়ার্ল্ডে যারা আছে তারা তো এগুলা ফেস করবেই, বাংলাদেশে হয়তো এগুলা কম, লসুট ফেস করছে, আবার একটা পার্সেন্টেজের চাকরি চলে গেছে। তো যে কোনো টুল সেট ইমপ্লিমেন্ট করার আগে আমাদেরকে ওই পার্টটা দেখতে হবে যে আমাদের জব সিকিউরিটিও কিন্তু রিলেটেড এটার সাথে। আমি কুবারনেটিস ডিপ্লয় করলাম, অটোমেশন করলাম, নতুন আমি মানে এটা নেগেটিভ ওয়েতে বলার চেষ্টা করতেছি না, দিস অল আর গুড, বাট উই শুড বি কেয়ারফুল and we should care about, if we care out our customer data, we should be careful about Kubernetes security also. So Kubernetes এর সিকিউরিটি বা যে কোনো যারা সিকিউরিটি নিয়ে মোটামুটি জানেন তারা জানেন অলরেডি, যারা নতুন তাদের জন্য বলতেছি, যে কোনো সিকিউরিটি একটা বড় মাস্টার প্ল্যানের পার্ট। দ্যাট মিনস আপনি কোনো একটা দুইটা টুল আপনাকে সলভ করতে পারবে না সবকিছু। সিকিউরিটি একটা কথা আছে, সেটা হলো ডিফেন্স ইন ডেপথ। এই টার্মটা যদি আপনি একটু খুঁজেন দেখবেন যে ও আসলে এই টার্মটা নেওয়া হয়েছে মিলিটারি থেকে। মিলিটারিতে যখন কোনো যুদ্ধ লাগে ওরা দেখবেন যে একটা প্লেয়ারে আর্টিলারি রাখে, একটা প্লেয়ারে ওর পদাতিক সৈন্য থাকে, এক পার্টে ওর নৌবাহিনী থাকে, XYZ বিভিন্ন সাজোয়াজান এক পার্টে থাকে। তো এটা দিয়ে কি করে জাস্ট অ্যাটাক যাতে সারপ্রাইজ হয়, বিভিন্ন লেয়ার যখন পার হয়ে আসে তখন যাতে ফাইনাল ডেস্টিনেশনে অ্যাটাকার যাতে প্রপারলি যাইতে না পারে বা কোন এক জায়গায় থামাই দেওয়া যায়। তো সিকিউরিটিটাকে ওইভাবেই আমাদেরকে ডিল করতে হবে আমাদের প্রত্যেকটা লেয়ারে। সেটা রান টাইম হতে পারে,
ইমেজ স্ক্যানিং হইতে পারে, সেটা আমার সোর্স কন্ট্রোল হইতে পারে, So, বিভিন্ন লেয়ারে অডিটিং হতে পারে, এক্সওয়াইজেড হতে পারে, সব লেয়ারে বিভিন্ন ধরনের টুল লাগবে। আজকে যেহেতু আমরা মিটআপে খুব ছোট পরিসরে কথা বলতেছি, সো আমরা একটা ছোট টুল নিয়ে কথা বলবো, এটার নাম হলো কুব লিন্টার। তো লিন্টার মানে হলো যেটা বেসিক্যালি ওর ডিটেলসটা বলি। ও একটা 2020 সালে এই টুলটা ফার্স্ট পাবলিশ হয়েছে, স্ট্যাক রক্স নামে একটা কোম্পানি এটা পাবলিশ করছে। এটা একটা ওপেন সোর্স টুল। যেহেতু কুবারনেটিস ইকোসিস্টেমের কুবারনেটিস গোতে লেখা বা গোতে গো লাইব্রেরি ইউজ করে। ও একটা আপডেট হলো স্ট্যাক রক্স কে রেড হ্যাট কিনে নিছে, সো এটা এখন ব্যাকড বাই রেড হ্যাট। এবং আপনি জিতে গেলে ওর ওপেন সোর্স ওর একদম সবকিছু পাবেন কোড বেস, এবং মোটামুটি মেজর যে ক্লাউড প্ল্যাটফর্ম গুলো আছে AWS, GCP, Azure, আপনি লোকালি বা এক্সওয়াইজেড যে কোনো জায়গায় চালাতে পারবেন। মানে হাই লেভেল দিস ইজ এ টুল। আমরা যদি এভাবে ট্রিট করি এটাকে, আসলে কিভাবে কাজ করে আমরা জানি যে কুবারনেটিসে যদি আমরা কথাবার্তা বলতে হয় আমাকে ওয়াইএমএল ফাইল লিখতে হবে। সো ওয়াইএমএল ফাইল লিখি বা হেলম চার্ট লিখি, ওকেও স্ট্যাটিক অ্যানালাইসিস করে। যারা ডেভেলপমেন্টের সাথে পরিচিত না বা স্ট্যাটিক কোড অ্যানালাইসিস এই পার্টের সাথে পরিচিত না, তাদের জন্য হলো স্ট্যাটিক কোড অ্যানালাইসিস বলতে বোঝানো হয় যখন কোনো কোডকে এক্সিকিউট করা ছাড়াই, মানে লেটস আমি কোনো একটা কোড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ডে লিখলাম, কিন্তু ওটাকে আমি এক্সিকিউট না করেই ওটাকে স্ক্যান করে ওর প্রসেস বা সিকিউরিটি ভালনারেবিলিটি চেক করার চেষ্টা করলাম। তো কুবলিনটার আপনাকে চালাইতে হলে আপনাকে ওয়াইএমএলটা বা এক্সওয়াই যে আপনি হেলম চার্টটা লিখলেন এটাকে রান করতে হবে না। এই টুলটাকে কুবলিনটাকে দেখা দিলে হবে এই জায়গায় আছে, দেন সে চেক করে তার রিকমেন্ডেশন দিয়ে দিবে। সে কি চেক করে, তার কিছু প্রি বিল্ড চেক আছে। তো কিছু চেক আছে ও সিকিউরিটি রিলেটেড, কিছু আছে কুবারনেটিস এর বেস্ট প্র্যাকটিস যেগুলা সবাই যেটা অ্যাডহারেন্স করছে ওগুলা আছে। দেন আপনি চাইলে এটাকে আপনার যদি অনেক কোম্পানির আবার কাস্টমাইজ থাকে যে লেটসে আমি এটাকে নেব এটাকে নেব না, লেটসে আমার সিএস মোড আমার 0600 হলো, ওরা বলে দেয় বাইনারি গুলো সিএস মোড 0600 হতে হবে। আপনি জানেন যে আপনারটা 0644 থাকতে হবে, এবং আপনার সিকিউরিটি টিম অ্যালাইন, ইন্টারনাল অডিট টিম অ্যালাইন, দ্যাট ইজ ওকে। এবং আপনি জানেন আপনার পেরিমিটার সিকিউর, ল্যাটারাল মুভমেন্ট হবে না। তো আপনি এটাকে কাস্টমাইজ করে আপনার মতো করে নিতে পারবেন, ওই ফ্লেক্সিবিলিটি আছে। প্লাস হলো আপনি চাইলে আপনার সিআইসিডি টুল বা আপনার যে অটোমেশন টুল আছে ওটার সাথে ইন্টিগ্রেট করে নিতে পারবেন। এগুলা করার পর সে আপনাকে একটা রিকমেন্ডেশন দেবে এবং আপনাকে এক্সিট কোড দিবে, যেটাকে আপনি অন্য পরবর্তীতে আপনার বিভিন্ন টুল সেটের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। মানে হাই লেভেল হলো ও এভাবেই কাজ করে। দ্যাটস ইট। চলেন আমরা দেখি ও আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, অথবা আমরা টিপিক্যালি কিভাবে রান করাইতে পারি। আপনি রান করাইতে পারলে আপনি ওর ওই যে কন্টেনার ইমেজ আছে ডকার পোডম্যান এক্সওয়াইজেড দিয়ে চালাতে পারবেন, এরকম বাইনারি নামায় চালাতে পারবেন। আপনি কুবারনেটিস এর ভিতরে জব হিসেবে চালাতে পারবেন, অথবা আপনি সোর্স থেকেও বিল্ড করতে পারেন। এভরিথিং ওকে। বাট টিপিক্যালি আপনি যেটা করতে পারেন, আপনি লিনাক্সে চালান, ওর বাইনারি এরকম ডাপ্লিকেট করে নামা নিতে পারেন, ওকে এক্সিকিউট পারমিশন দিয়ে আপনি ওর ওয়াইএমএল ফাইল লেটসে ওকে দেখাই দিলে ও চলবে। তো আমরা এখানে একটা স্যাম্পল ওয়াইএমএল ফাইল দিলাম, এনজিনিক্স এর একটা কমন ওয়াইএমএল ফাইল। একটা ছোট কুইজ নিয়ে নি আমার টাইমের মধ্যে থেকেই। যারা দেখতেছেন বা কুবারনেটিসের সাথে পরিচিত তারা বলেন তো এই ওয়াইএমএল ফাইলটাতে কি ইস্যু আছে, জাস্ট একটা দুইটা ফিডব্যাক নেব, সে যদি বলতে চান। এনি টেকার্স? আরো 10 সেকেন্ড দেখি। ভাই প্রথমে যেটা মানে আমি আই এম নট শিওর যে আমি আসলে আপনি যেটা চাচ্ছেন সেটাই বলতে পারবো কিনা। একটা জিনিস হচ্ছে পোর্টটা এইভাবে আমরা নাও পাস করতে পারি, এটা মানে একটা ম্যানিফেস্ট ফাইলে নাও দেওয়া যেতে পারে পোর্ট। আচ্ছা ওইটা হলো মানে আমরা তো ওয়াইএমএল দেখতেছি, আপনি টেমপ্লেট করলে নিলে বা তখন আপনি এটা করতে পারবেন, দ্যাট ইজ ওকে। বাট আমরা বলতে চাচ্ছি ইন টার্মস অফ সিকিউরিটি অর বেস্ট প্র্যাকটিস কোনো ভুল আছে কিনা এটা ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ আপনি বলতেছেন হেলম চার্টিং বা চার্ট করলাম বা এক্সওয়াইজেড করলাম, ওটা বেটার অটোমেশনের জন্য, দ্যাট ইজ ওকে।
বাট আমি সিম্পলিফিকেশনের জন্য ওই এটা চার ঠিক দেখাতে নাই, কতগুলো ফাইল দেখাতে হয় ওইটা স্পেসিং দেখালাম ঠিক না। নাই। সরি, না স্পেসিং ঠিক আছে ভাই, দ্যাট ইজ ওকে, ওই পার্টটা ওকে, সিনট্যাক্স ওকে। আমরা সিনট্যাক্স প্রবলেম দেখতেছি না। লেটেস্ট ইমেজ নিতেছি, এটা অনেক সময় বাগ থাকতে পারে লেটেস্ট ইমেজে। ওকে, দ্যাট ইজ, ওইটা আমরা নিতে পারি। আর কারো কোনো কিছু? ভাইয়া এই যে এনজিনিক্সটার যে ডিপ্লয়মেন্ট হিসেবে আমরা নিচ্ছি, এটা তো রুট অ্যাক্সেসে আছে, এটা তো কোনো ইউজার দিয়ে নিলে এনজিনিক্স কি রান করবে? মানে আমরা এটা তো রুটে রুট না অ্যাক্সেস রান করবে, দিয়ে। আপনি নজিনক্স এর অফিসিয়াল ইমেজ যেটা ওইটা আপনি বাই ডিফল্ট রুট দিয়ে রান করে। আমি যদি এখানে রুট দিয়ে রান না করে আমি এই ডিপ্লয়মেন্টটাকে যদি আমি ইউজার আপনার পয়েন্ট হিসেবে, ভ্যালিড, আপনি যেটা বলতে যাচ্ছেন ওকে, আপনার পয়েন্ট ভ্যালিড, রুট দিয়ে রান করা উচিত না। তো দুইটা পাওয়া গেল, একটা হলো লেটেস্ট ইউজ করতেছে, একটা হলো রুট দিয়ে রান করতেছে। আর কোনো কিছু? এটাই, এই কোশ্চেনটা করাটা হলো মানে আমি বক করে যাচ্ছি তো, আপনাদের ব্রেনটাকে একটু ইউজ করাইলাম। জসিম আলম ভাই, সরি ফর আরেকটা জিনিস ইন্টারাপশন। হচ্ছে ভাই 80 পোর্ট, এটা তো এসটিটিপি পোর্ট, এটা কি কোন ইস্যু? হ্যাঁ হ্যাঁ, একটি আমরা স্টেটিভি পোর্ট দিয়ে যাব। ওকে, আমরা মনে হয় মোটামুটি হ্যাঁ ও পেয়ে গেছি। হ্যাঁ, অ্যাজ ওয়েল সবাইকে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটাও জিজ্ঞেস করে ফেলতে পারেন। উই হ্যাভ এ টাইম লিমিটেশন, উই হ্যাভ জাস্ট 5 মিনিটস ফর দিস টপিক। ওকে ওকে, আমার শেষ অলমোস্ট ভাই, নয়শো। আচ্ছা, সো ও আমাদেরকে 4টা ফিডব্যাক দিছে বেসিক্যালি। ও এক নাম্বার বলছে যে কেউ একজন অলরেডি বলে ফেলছেন, লেটেস্ট ডেভঅপস এর একটা বেস্ট প্র্যাকটিস হলো আমরা লেটেস্ট ইমেজ ইউজ করবো না, স্পেসিফিক ট্যাগ দিয়ে ইমেজ করব। তাহলে যেটা হবে, লেটেস্ট ইমেজে বাগ থাকুক বা এক্সওয়াইজেড ইস্যু থাকুক, ওগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো, বা আমার প্রোডাকশন এনভায়রনমেন্টে আনপ্রেডিক্টেবল কিছু চলে আসবে না। 2 নম্বর যেটা হলো, আমরা 3টা কন্টেনার পড দেখা দিয়েছিলাম ওকে, বাট ওকে কোনো এফিনিটি এন্টিফিনিটি বলে দিই নাই। তো এর প্রবলেম হলো ও সবগুলো একটা একটা হোস্টের মধ্যে চালা দিতে পারে, এবং ওই হোস্টটা চলে গেলে আমরা একটা আউটেজ ফেস করতে পারি। তো এটা একটা বেস্ট প্র্যাকটিস ব্রেক করলাম। থার্ডটা অলরেডি একজন বলছেন, না সরি থার্ডটা না, থার্ডটা হলো যেটা যে আমরা ডেভঅপস এর বা বেস্ট প্র্যাকটিস হলো সেটা হলো আপনার কন্টেনারটাকে ইমিউটেবল বানাবেন। মানে আপনার কন্টেনারের বেস ফাইল সিস্টেমটা রিড অনলি হবে। আপনার কোনো কিছু রাইট করতে হলে আপনি ভলিউম মাউন্ট করবেন, ওখানে রাইট করবেন, সেটা যেটাই হোক। তো এটাতে আপনার অ্যাটাক সারফেস কম হবে, ল্যাটারাল মুভমেন্ট, প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক, আরো এক্সওয়াইজেড এই অ্যাটাক গুলো থেকে আপনারা বাঁচবেন। 4 নাম্বার হলো, অলরেডি একজন বলছেন আমরা কখনোই কন্টেনার রুট হিসেবে চালানো উচিত না। এই যে nginx এর বাই ডিফল্ট ইমেজও রুট হিসেবে চলে। ওই তো এরকম আপনি আপনার যে চার্ট বা ওয়াইএমএল ওটাকে লিঙ্ক করলে এরকম সে সাজেশন দেবে। তো এটা হলো টিপিক্যাল একটা রেজাল্ট। আমরা কিভাবে এটাকে অটোমেশন করতে পারি, আমি একটা গিটল্যাবের এক্সাম্পল দিলাম। আপনি ইমেজটা এনে ওকে, এই যে একটা ম্যানিফেস্ট নামে একটা ফোল্ডার আছে, আপনি একটা ফাইলেও সিঙ্গেল ফাইলে ওকে কুবলেন্টকে ধরাইতে পারেন, অথবা ফোল্ডারও ধরাই দিতে পারেন। তো কুবলেন্ট ম্যানিফেস্ট ফোল্ডারটা আমরা ধরাই দিলাম এবং বলে দিলাম যে ও যদি এখানে কোনো একটা ফেইল আসে, কারণ ও একটা এক্সিট কোড দেয় আপনি জানেন, তো এক্সিট কোড যদি ফলস আসে তো ডিপ্লয় হবে না। তো এটা আমি মাস্টার ব্রাঞ্চের উপর চালাই দিতাম। So, মোটামুটি এই ধরনের প্রিন্সিপাল দিয়ে আপনি যে কোনো আপনার সিআইসিডি টুল সেট ওটার মধ্যে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা, লাস্ট আমি 1 মিনিটে একটু বেস্ট প্র্যাকটিসটা বলে ফেলি। যে কোনো টুল সেটের জন্য যেটা লাগে, আপনি লেটেস্ট কোডবেড ইউজ করবেন, কুবলেন্টের আপনি সিআইসিডি ইন্টিগ্রেট করবেন, এটা আমরা আলাপ করে ফেলছি। আপনি আপনার কাস্টমাইজ এনভায়রনমেন্ট নিড অনুযায়ী কাস্টম কনফিগারেশন করবেন। সিআইসিডি তে দেওয়ার আগেই আপনি যিনি লিখতেছেন উনি বেস্ট হলো তার লোকাল ল্যাপটপের মধ্যেই লিঙ্কিং টুলটা থাকা, তাহলে ওই টাইমে আপনি আরো দেখে দিতে পারবেন। এরপর হলো লিঙ্ক হলো সাজেশন দেয়া। আপনি যদি প্রবলেম সলভ না করেন, ও যে সাজেশন দিচ্ছে ওটা ইমপ্লিমেন্ট না করেন, তাহলে আসলে কোনো কাজ নাই। ডাক্তারের প্রেসক্রিপশন, আমি যদি ওষুধ না খেলাম কোনো কাজ নাই, ব্যাপারটা এরকম। তো ইস্যু রেজুলেশন করতে হবে। আমরা যদি কোনো কাস্টম কনফিগারেশন করি, ওটা রিভিউ করতে হবে টাইম টু টাইম। আরেকটা বেস্ট প্র্যাকটিস হলো হেলম চার্ট দিয়ে করা, ডিরেক্ট না করা। আরেকটা হলো ওই যে ডিফেন্স এন্ড ডেপথ আপনাকে সেভ করতে পারবে না। ফাইনালি কিউএ কারা যদি কোশ্চেন থাকে করতে পারেন। এনি কোশ্চেন? If you have any question, I'm extending 2 minutes, please.
আমরা কোনো গ্রিটিংস দিচ্ছি না স্পিকারদের। আচ্ছা, হোপফুলি কোনো কোশ্চেন নাই, মানে দেখে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো ভাই থ্যাংক ইউ জসিম আলম ভাই আপনার প্রেজেন্টেশনের জন্য। ইটস এ নিউ টপিক ইন আওয়ার DevSec Ops arena. Thank you very much. So now we are starting another topic. I would like to share the Rajiv Khan for GitOps. Okay, so thank you, thank you for giving me the opportunity here to present my topic. I already shared my screen, so is my screen visible for everyone? জি, দেখতে পাচ্ছি। ওকে, সো আই থিঙ্ক এটা হচ্ছে যে আমি একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম রাজীব। সো এখানে অনেকে আমার পরিচিত আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন। একটু ছোট করে বলার চেষ্টা করব। অলরেডি আপনারা এই ধরনের টুলস নিয়ে অনেকেই কাজ করেন, অ্যান্ড কুবারনেটস নিয়ে অলরেডি কিছু ডিসকাশন হয়ে গেছে। জাকির ভাই কিছু ইন্ট্রো দিয়েছেন, জসিম আলম ভাই কিছু দিয়েছেন। সো এখানে বেসিক্যালি আমার টপিকটাও বেসড অন কুবারনেটিস। তো এখানে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমাদের গোলটা হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডিপ্লয় করব। সেটা হইতে পারে কোনো বেয়ার মেটালের উপরে, সেটা হইতে পারে কোনো কন্টেনারাইজেশন প্ল্যাটফর্মের উপরে, সেটা হতে পারে কোনো অর্কেস্ট্রেশন টুলসের উপরে। সো বেসিক্যালি যখন আমরা কুবারনেটসের উপরে কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব, এখানে আমরা বেসিক্যালি এই ফুল প্রসেসটাকে আমরা অটোমেট করি হচ্ছে CI/CD দিয়ে, যেখানে আমরা পাশাপাশি এখানে গিটঅপসটাও বেসিক্যালি আমরা CI/CD-র পার্ট হিসেবে নিতে পারি। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ট্র্যাডিশনাল ফ্লোতে যেটা করি সেটা হচ্ছে আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয়, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা প্রথমে SCM বা সোর্স কোড ম্যানেজমেন্টের মধ্যে দেই, সোর্স SCM এ দেই, গেট অর গিটল্যাব হোয়াট এভার। দেন সেখান থেকে কোনো একটা CI টুলসের থ্রুতে আমরা সেটাকে কন্টিনিউয়াস ডেলিভারি বা ডিপ্লয়মেন্ট দিচ্ছি। মাঝখানে আমি যদি কোনো IAC ইউজ করতে চাই, অ্যানসিবল অর এনি আদার টুলস, অর আপনি চাইলে ডিরেক্টলি জেনকিন্স থেকে কুবারনেটসের সাথে অথেন্টিকেট করে ডিরেক্টলি আপনি অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করে দিতে পারেন। সো যখন আপনি কুবারনেটসে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবেন, আপনার অবশ্যই একটা ডকারের ইমেজ লাগবে, যে ইমেজটা আপনাকে কোনো একটা রেজিস্ট্রি থেকে নিতে হবে। সো সেটা হইতে পারে, জাকির ভাই শুরুর দিকে বলছিলেন হারবর নিয়ে বলছিলেন। সো বাই ডিফল্ট যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডকার হাব। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা ট্র্যাডিশনাল CI/CD ফ্লো, যেখানে আমি একটা CI টুলসকে ইউজ করে বা কাস্টম কোনো টুলসের ইন্টিগ্রেশন করে আমার অ্যাপ্লিকেশনকে আমি আমার কুবারনেটস ক্লাস্টারের মধ্যে ডিপ্লয় করতে পারি। এটা আমরা যারা কুবারনেটস ক্লাস্টারে কাজ করি বা ডেভঅপসে যারা কাজ করি, আমরা রেগুলারলি এই কাজগুলো হয়তো বা করি। সো হয়তো বা না, ম্যাক্সিমামই আমরা করি। আফটার দ্যাট এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে গিটঅপস। তো গিটঅপসে যেটা হয় যে আমাদের যে সোর্স কোডগুলো আছে সেটা বিটবাকেট অর গিটহাব যে কোনো SCM আমরা দিব, দেওয়ার পর সেই কোডগুলো থেকে কোনো একটা CI টুলসের থ্রুতে একটা ইমেজকে আমরা বিল্ড করব। সেই ইমেজ আমরা কোনো একটা ইমেজ রেজিস্ট্রিতে পুশ করে দেব। সো এটাই হচ্ছে আমার CI টুলসের এতটুকু রেসপন্সিবিলিটি। সো যে ইমেজটা আমি এখানে পুশ করে দেবো, আমি যদি চাই যে আমার এখানে যে CI টুলস থাকবে সেই CI টুলসকে ইউজ করে আমার যখন কুবারনেটসে কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় দেবো, একটু আগে জসিম ভাই যে ম্যানিফেস্টটা দেখাচ্ছিলেন, সেই ম্যানিফেস্টের মধ্যে ইমেজ সেকশনের মধ্যে আপনাকে ইমেজ ভার্সনটা বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার ইমেজ ভার্সন। এখন এই ইমেজ ভার্সনটা যখন প্রতিবার আপনার অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করবেন, প্রত্যেকবার কিন্তু ওই ভার্সনটাকে আপডেট করে দিতে হয়। সেটা ম্যানুয়ালি না করে আপনি কোনো একটা CI টুলসের থ্রুতে আপনি করে দিতে পারেন, যে আপনার আপডেটেড যে ইমেজটা আপনি বিল্ড করতেছেন এটা এবং ফুললি অটোমেটেড ওয়েতে করে দিবেন। ফর দ্যাট এই পর্যন্তই বেসিক্যালি হচ্ছে কাজ। যেখানে প্রিভিয়াস যে ট্র্যাডিশনাল যে CI/CD ফ্লোটা ছিল, সেখানে জেনকিন্স কি করতো বা আপনার অ্যানসিবল বা কোনো একটা কাস্টম টুলসের থ্রুতে ডিরেক্টলি ডিপ্লয় করে বলতো। বাট এখানে আমার একটা গিটঅপস টুলস আমার এই কুবারনেটস ক্লাস্টার সাইডে বসবে, যে কিনা এই যে আমার CI টুলস বা জেনকিন্স আমার ম্যানিফেস্টকে আপডেট করে দিল, সেখান থেকে আমার ওই আপডেটেড ম্যানিফেস্টটাকে বেসিক্যালি টাইম টু টাইম চেক করবে, যদি কোনো আপডেট থাকে সেটাকে নিয়ে সে আমার কুবারনেটস ক্লাস্টারের মধ্যে ডিপ্লয় করে দিবে।
এটাই হচ্ছে আমার GitOps টুলসের নেচার। দ্যাট মিনস আমার GitOpsটা বসবে হচ্ছে ক্লাস্টার সাইডে, এবং সেখান থেকে সে আমার কোনো একটা SCM কে করবে, মনিটর করবে, এবং যখনই কোনো আপডেট আসবে আমার ম্যানিফেস্টের মধ্যে, সেই আপডেটেড ম্যানিফেস্টটাকে নিয়ে আমার ক্লাস্টারের মধ্যে ডিপ্লয় করে দিবে। এখন অ্যাজ এ GitOps টুলস হিসেবে আমরা দুই ধরনের টুলস বেসিক্যালি বেশ পপুলার, এর বাইরে অনেক আরো টুলস থাকতে পারে বা অনেকে ইউজ করতে পারেন, বাট এদের মধ্যে আর্গো সিডি আর ফ্লাক্স সিডিটা হচ্ছে বেশ পপুলার। দুইটারই সেম পারপাস, দুইটাই হচ্ছে GitOps টেকনোলজি বা GitOps যে ফ্লোটা সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। অ্যাজ ওয়েল আমার এই ফ্লাক্স সিডির যে প্রসেসটা বা ফ্লোটা এই আর্গো সিডির মতো নাইস যে গুইটা থাকে বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা হয়, সেই ইউজার ইন্টারফেসটা কিন্তু আমার ফ্লাক্স সিডিতে আপনি এত রিচ গুই পাবেন না, বাট আর্গো সিডিতে অ্যাভেলেবল। এবং এখানে বেশ কিছু ইন্টারনালি এর কিছু ফিচার আছে, যেগুলো সবগুলোই কিছু কিছু ফিচার আছে যে সেম পারপাস ইউজ করা হয়, বাট এখানে ফ্লাক্স সিডির কিছু ফিচার আছে যে ফিচারগুলো আপনি ইজিয়েস্ট ওয়েতে ইউজ করতে পারবেন দেন আর্গো সিডি। সো দ্যাট এই আর্গো সিডি নিয়ে অনেকেই কাজ করি এবং ফ্লাক্স সিডি নিয়েও কাজ করি। সো এই দুইটা টুলসই বেশ পপুলার, এবং এই দুইটা টুলস ইউজ করে আপনি GitOps ম্যানার আপনার অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতে পারেন। যখন আপনি আর্গো সিডি ইউজ করবেন, আর্গো সিডি বেসিক্যালি সেম এই প্রসেসে করবে। যখন আপনি কোনো একটা সোর্স কোডকে গিটে আপডেট করবেন জেনকিন্সের থ্রুতে বা কোনো গিটহাব অ্যাকশন আর অন্য এনি আদার CI টুলস, সেটার থ্রুতে আপনি ইমেজ বিল করে আপনার ইমেজ রেজিস্ট্রিতে আপনি পুশ করে দিলেন, ডান। বাট এখান থেকে সেম ওয়েতে জেনকিন্স থেকে আমি আমার ম্যানিফেস্টকে আপডেট করে দিতে পারি অ্যাজ ওয়েল। এখানে আমার আর্গো সিডি থাকবে, আর্গো সিডি আমার ক্লাস্টারের সাথে অলওয়েজ আপডেটেড যে চেঞ্জগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করবে। আফটার দ্যাট আমার এখানে আর্গো সিডির যে যে জিনিসগুলো বললাম সেগুলো আমার ম্যানিফেস্ট সিঙ্ক হবে, এবং এখানে আপনার কাস্টম যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আপনি ডিফাইন করে দিতে পারেন। বাট আমরা ফ্লাক্স সিডি অনেকে ইউজ করি না। ফ্লাক্স সিডিতে যেটা হয় যে ফ্লাক্স সিডিতে আপনি যদি চান ওই যে ইমেজটা আপনি পুশ করে দিলেন, আপনার রেসপন্সিবিলিটি হবে শুধুমাত্র ওই আপনার সোর্স কোডটাকে আপডেট করে আপনি আপনার ইমেজ রেজিস্ট্রির মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটাকে পুশ করে দেবেন, দ্যাটস ইট। আপনার এতটুকুই কাজ। এটা আমরা ওইখানেও জেনকিন্স দিয়ে করতে পারি, বাট এখানে ফুললি আমরা ওই ইমেজ অটোমেশনটাও আমরা ফ্লাক্স সিডিতে করে ফেলতে পারি। দ্যাট মিনস আমার গিট রেপোজিটরি হচ্ছে, এটা আমার মাল্টিপল গিট রেপোজিটরি হতে পারে। লাইক আমি আমার কোন রেপোজিটরি থেকে ম্যানিফেস্টটা নেব, কোন রেপোজিটরি থেকে আমি ইমেজটা নেব, বা কোন রেপোজিটরি থেকে আমি অ্যাপ্লিকেশনটা নেব। সো এই ধরনের মাল্টিপল রেপোজিটরি আপনি আপনার ফ্লাক্সের মধ্যে ডিফাইন করে দিতে পারেন, যেখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ফ্লাক্সের এই কম্পোনেন্টসগুলো: রেপোজিটরি কাস্টমাইজেশন, ইমেজ রেপোজিটরি, ইমেজ পলিসি অ্যান্ড ইমেজ আপডেট অটোমেশন। সো এই কম্পোনেন্টসগুলো, এর বাইরেও আরো অনেক কম্পোনেন্টস আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের ফিচার আপনাকে দিবে। যেহেতু সময় একটু কম এবং আপনাদের জন্য আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে একটা হ্যান্ডস অন ল্যাব আমি দেখাবো, যে এই ল্যাবের মধ্যে শুধুমাত্র আমি আমার ইমেজটাকে পুশ করে দেবো কোথায়, ইমেজ রেজিস্ট্রির মধ্যে। সো এটা হচ্ছে আমার ফ্লাক্স সিডির আর্কিটেকচার। সো এখানে হাব অ্যান্ড স্পোক হিসেবে কুবারনেট যে ক্লাস্টার, সে অ্যাজ এ হাব হিসেবে রোলটা প্লে করবে। যখন আপনার ডিজায়ার্ড স্টেট কোথায় থাকবে, ডিজায়ার্ড স্টেট কোনো একটা আপনার SCM আর আপনার S3 বাকেট আর ইমেজ রেজিস্ট্রি যেখানেই থাক, আপনার ফ্লাক্স অটোমেটিক্যালি মাল্টিপল এনভায়রনমেন্টে সে ডিপ্লয় করে দিতে পারবে বেসড অন ইউর লাইক পলিসি, বেসড অন ইউর ডিজাইন। সো আপনি এখানে মাল্টিপল ক্লাস্টার অ্যাট এ টাইম আপনি ডিপ্লয় করে দিতে পারবেন। সো দুইটার সাথে যদি কম্পেয়ার করেন, যেটা শুরুর দিকে বললাম যেখানে আমার সবগুলোই পুল বেস, বাট আর্গো সিডির হচ্ছে আপনার কিছু গুই অ্যাভেলেবল, আই মিন নাইস গুই অ্যাভেলেবল, এবং যেখানে ফ্লাক্স সিডি আপনার গুইটা রিচ গুইটা অ্যাভেলেবল না, বাট এটা প্রিফারেবল হচ্ছে যে আপনি CLI ইউজ করেন। সো এই হচ্ছে মোটামুটি আমার সেশন। এখন একটা জিনিস আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি আমার স্ক্রিনটা একটু নিতে চাই। এখানে আমি সিম্পলি একটা ইমেজকে আমি আপডেট করবো, আর কিছু না। আমি একটা ইন্ডেক্স ফাইলকে আপডেট করতে চাচ্ছি। সো ইন্ডেক্স ফাইল হচ্ছে আমার এখানে, আমি এখানে একটা টেক্সট দিব। এখানে সিম্পলি হচ্ছে 7, আমি একটা ভার্সন আপডেট করলাম, 6 কে আমি 7 করে দিলাম। আমি সেভ করে দেন হচ্ছে এখান থেকে আমি আমার 7 দিয়ে ইমেজটাকে বিল্ড করে ফেলবো। দ্যাটস ইট। বিল্ড করে এটাকে আমি ডকার হাবের মধ্যে পুশ করে দিব। আমি এটাকে পুশ করে দিচ্ছি কোথায়, ডকার হাবে। দ্যাটস ইট। এবং আমার লেফট সাইডে যদি দেখেন, এখানে আমার একটা
নেম স্পেস আছে, ফ্লাক্সিটি নামে নেম স্পেস আছে, যেখানে দেখতে পাচ্ছেন 100 মিনিট আগে আমার 3টা ডিপ্লয়মেন্ট এবং আসছে। এবং কারেন্টলি আমি যদি এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, লেটস সি, দেখবেন আমার এখানে 6 ভার্সনটা অ্যাভেলেবল। সো এখানে আমি আর কোনো কিছুই করব না, সিম্পলি আমি আমার ইমেজটাকে এখান থেকে পুশ করে দিলাম, আমার ইমেজটা পুশ হয়ে গেছে। আমি শুধু এখানে মনিটর করব আমার নতুন পডটা চলে আসবে। দ্যাট মিনস আমার এই ইমেজ যখনই আমার ইমেজ রেজিস্ট্রিতে আপডেট হবে, সেই আপডেটেড ইমেজটাকে নিয়ে আমার ডিপ্লয়মেন্ট ম্যানিফেস্টে আপডেট করবে এবং সেইটা আমার গিটহাবের মধ্যে পুশ করবে এবং ফ্লাক্সের যে কাস্টমাইজেশন আছে সেটাকে এনে আমার এখানে ডিপ্লয় করে দিবে, দ্যাটস ইট। এবং আমি আমার ব্রাউজার থেকে সিম্পলি চেক করব যে আমার এখানে এই 6টা 7 ভার্সন হয়েছে কিনা। বিফোর দ্যাট আমাকে এনশিওর করতে হবে যে আমার পডটা আপ অ্যান্ড রানিং কিনা। সো ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে ডিসকাস করতে পারি। এনিওয়ান? হ্যালো ভাইয়া, আমার একটা হ্যাঁ কোয়েশ্চেন আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি এখানে যে জিনিসটা নিয়ে একটু কনফিউজ। ফর এক্সাম্পল, আমি একটা সার্ভিসের কিছু কাজ করা হলো, একটা নতুন ফিচার ডেভেলপ করা হলো, এন্ড দেন ওইটা আমি গিটে পুশ করলাম, আমি স্টেজে টেস্ট করলাম, আমার সবকিছু কাজ করছে, আমি হুম প্রোডাকশনে দিলাম। ফ্লাক্সিটিতে তো ওখানে আমার একটা ব্রাঞ্চের নাম বলে দিই, একটা ইন্টারভাল টাইম বলে দিই। সো প্রোডাকশন মানে মেইন ব্রাঞ্চে মার্জ করার পরে সে ওই ব্রাঞ্চের লেটেস্ট চেঞ্জের উপর বেস করে সে ওটা ডেপ্লয় করলো, এবং হুম হুম ফর সাম রিজন দেখা গেলো যে ওইটাতে একটা মানে কোনো একটা প্রবলেমের কারণে ওইটা আসলে আমার কাজ করছে না। সো আমার আসলে নতুন কোনো চেঞ্জ নিয়ে আসতে হবে। তো ওই টাইমে কিন্তু আমার প্রোডাকশন কিন্তু মানে ডাউন থাকবে। তো সেই ক্ষেত্রে ফ্লাক্সিটি কি রোল ব্যাকের কোনো অপশন দেয় যে ঠিক আছে, আমার যে চেঞ্জটা আমি দিচ্ছি সেটা কাজ করে নাই, সে যদি গিটের উপর বেস করে একটা ইম্পারেটিভ চেঞ্জ নিয়ে আসে, এক্ষেত্রে হুম আসলে ফ্লাক্সিটি কিভাবে আমাদেরকে সাপোর্টটা দিবে? ভাই এখানে এক্সাক্ট কোশ্চেনটা আমিও করতে চাইছিলাম আর কি, যে রোল ব্যাকের স্ট্র্যাটেজিটা কি হবে আমাদের। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আর্গো সিটির কথা যেটা বললাম, আর্গো সিটির আপনার ড্যাশবোর্ডে একটা বাটনই পাবেন রোল ব্যাকের, হ্যাঁ, যেখানে রোল ব্যাকে ক্লিক করলে আপনাকে প্রিভিয়াস কমিটে নিয়ে যাবে। আমার কন্টেইনারটা আসতেছে, অলমোস্ট চলে আসছে। রোল ব্যাক আপনি দেন, সেটা আর্গো সিটিতে আপনি করতে পারবেন, বাট আপনি ফ্লাক্স সিটিতে ডিরেক্টলি হচ্ছে যে এখানে আপনি রিকনসাইল পলিসি যেহেতু আপনি বারবার করতেছেন, এখানে আপনাকে অবশ্যই ওই সময়টাতে এই যে একটু পর পর সিঙ্ক করতেছে, আইদার আপনাকে আগের গিট ভার্সনে যেতে হবে বা আগের কমিটে যেতে হবে আপনার ওই এসসিএম থেকে, অথবা আপনাকে ইমেজের ভার্সনটা বা ওই আগের ভার্সনে যখন আপনি যাবেন, অথবা আপনি ইমেজের যে ভার্সনটা করবেন সেখানে প্রোডাকশনে যেটা হয়, প্রোডাকশনে নর্মালি হচ্ছে যে এই ধরনের ইমেজ অটোমেশন অনেকেই করে না। ইমেজ অটোমেশনটা এটা ম্যানুয়াল রাখি, অনলি স্টেজ অ্যান্ড ডেভ বা অন্য অন্য যে আদার্স এনভায়রনমেন্টগুলো থাকে সেখানে আমার ইমেজ অটোমেশনটা প্রিফারেবল। আর প্রোডাকশনে এটা ম্যানুয়াল রাখাই বেস্ট এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের কেসে। বাট যদি এরকম হয় যে আপনি প্রোডাকশনে গিয়ে আপনি করবেন, প্রোডাকশনে যখন আপনি এখানে বিভিন্ন ডিজাইন থাকতে পারে, সে ধরেন আপনার যদি কোনো ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট মেকানিজম থাকে, তো আপনি একটা ডিপ্লয় করে ট্রাফিকটা দিবেন, যদি সবকিছু ঠিক থাকে দেন সেকেন্ডটাতে আপনি ট্রাফিক দিবেন, এটা একটা মেকানিজম। সেকেন্ড হচ্ছে ডাউন টাইমের যে ব্যাপারটা, এখানে কুবারনেটসের ডিপ্লয়মেন্টে কিন্তু কখনো ডাউন টাইম আপনি জিরো ডাউন টাইম পাচ্ছেন আপনি, রাইট? তো আপনি যদি সেই মেকানিজমটা বলে দেন, ওর হেলথ চেক বা লাইভনেস রেডিনেস যেগুলো আছে সেগুলো যদি বলে দেন, সেখানে আপনি লাইভনেস রেডিনেস চেক করে আপনি যদি অ্যাপ্লিকেশন রানিং হয় সেখানে আপনার ট্রাফিক আসবে। বাট প্রোডাকশনে এটা ডিরেক্টলি ইমেজ অটোমেশন করাটা প্রিফারেবল না। আপনি এটা ম্যানুয়াল রাখাটা, যদি কোনো ইস্যু হয় আপনি জাস্ট আগের ইমেজ ভার্সনে যাবেন, অথবা যদি এই সিনারিওতেও যেতে হয় আপনি আগের কমিট ভার্সনে যদি ব্যাক করেন, তাহলে সেই কমিটের কোড দিয়ে আপনার ইমেজ বিল্ড হয়ে ইমিডিয়েটলি আপনার এই অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাবে। তাই আমার এখানে আই হোপ আমার এখানে অ্যাপ্লিকেশন রানিং, হ্যাঁ, সো ডান, এতটুকুই আমার কাজ। আমি ইমেজটা পুশ করবো, বাট এটা অটোমেট, সেটা সিআই টুলসের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন। বাট এর বাইরেও ফ্লাক্সের আরো অনেক ফিচার আছে, এর মধ্যে হয়তো বা ডিরেক্টলি রোল ব্যাকের ফিচার থাকতে পারে, বাট সেখানে যদি আপনি ইমেজটাকে অটো রিকনসাইল করেন, সে কিন্তু বারবার ওইখানে থেকেই আপনার রেজিস্ট্রি থেকে রিকনসাইল করার ট্রাই করবে, রাইট? তো সেটা ম্যানুয়ালি কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। ভাইয়া সরি, আমি জাস্ট আরেকটা ফলো আপ কোয়েশ্চেন করবো আপনার মানে কথার উপরে বেস করে। ভাই, আপনি যেটা বলেন যে কুবারনেটিস যখন ফ্লাক্সিটি বা আমরা যখন এরকম মানে গিটঅপস অ্যাপ্লাই করি তখন আসলে কোনো ডাউন টাইম থাকে না, তার মানে কি ভাই আপনি বলতে চাচ্ছেন যে কুবারনেটিস মানে এই গিটঅপস স্ট্র্যাটেজিতে ওরা রোলিং আপডেট টাইপ স্ট্র্যাটেজি ফলো করে আমার লেটেস্ট চেঞ্জের ক্ষেত্রে? মানে রোলিং একটা আপডেট, পড রোলিং আপডেট যখন করবেন, রোলিং আপডেট করে আপনি যদি প্রিভিয়াস ইমেজ ভার্সনে চলে যান, আপনি প্রিভিয়াস ইমেজ ভার্সনে চলে গেলেন, কিন্তু ফ্লাক্স কিন্তু অলওয়েজ ইমেজ অটোমেশন করতেছে, রাইট? ইমেজকে সিঙ্ক রাইট। করতেছে। সো ও কিন্তু ওইখান থেকে আপনার পলিসিতে বলা আছে সে আপডেটেড ইমেজটাকে নিয়ে ডিপ্লয় করতে হবে। সো
কিছুক্ষণের মধ্যেই সে কিন্তু ওই ওই ইমেজ রেপো থেকে ইমেজটাকে এনে কিন্তু ডিপ্লয় করে ফেলবে। সো আপনার চেঞ্জেসটা কিন্তু থাকবে না, রাইট? রাইট ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, আর কার কোশ্চেন? অনেকেই হ্যান্ড রেজ করে আছে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি স্ক্রিন ছেড়ে দিচ্ছি। মিনওয়াইল আমরা একটা সার্ভে করে ফেলতে পারি যে আমরা আসলে প্রোডাকশনে কারা আর্গো সিডি বা ফ্লাক্স সিডি ইউজ করছি। হ্যাঁ, কেউ ফ্লাক্স সিডি ইউজ করেন? সম্ভবত একটু আগে মাহিন ভাই বলছিলেন, মাহিন ভাই করেন, রাইট? জি ভাইয়া, আমি করি ভাইয়া। আমি ভাই রিসেন্টলি ফ্লেক্সিটি নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আমার। আমি ভার্সন 1 নিয়ে কাজ করা হচ্ছিল আমার, এবং ওইটা অবশ্য তারা অলরেডি আর্কাইভ করে দিয়েছে। সো V2 তে আমরা যেতে পারছিলাম না, কমিউনিটিস ভার্সন অনেক পুরাতন হওয়ার কারণে। So, রাইট, এখন যে তো কারেন্টলি 3 ও অ্যাভেলেবল, রাইট? ভাইয়া না, ভার্সন 2 আছে এখন ফ্লেক্সিটির লেটেস্ট। 3 টাও মেবি 3 অ্যাভেলেবল। এসেছে কিনা আমি শিওর জানি না 3 এর ব্যাপারে। আমরা 2 তে যাচ্ছি আর কি, আমাদের কমিউনিটিস ভার্সন আপডেট করার পর। আচ্ছা, ফ্লাক্স সিএলআই আপনার ইয়েটা 3 অ্যাভেলেবল ভাই, হ্যাঁ? সরি, আচ্ছা আচ্ছা। 2.4.0 নট 3। হ্যাঁ, মেজর 2, রাইট? ইয়াটা হচ্ছে 4। ওকে, সো আমরা এরপরে অনলি 6 পিপল পেলাম যারা আসলে আর্গো সিডি ইউজ করি ইন বাংলাদেশ। ভাই সরি, আমি আর্গো সিডি না, আমি ফ্লেক্সিটি ইউজ করি। ফ্লাক্স সিডি আর আর্গো সিডি। আর আর্গো 7, সিডি 8। আর্গো সিডি যারা ইউজ করে তারা কি হ্যান্ড রেজ করবে নাকি মানে কিভাবে ইয়েস কি? ইয়েস 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 ইয়েস। আর্গো সিডি অনেকে ইউজ করে, বাট ফ্লাক্স সিডি ইউজারটা রেয়ার মেবি। ফ্লাক্স না, সিডি নাম্বার অফ কম। পিপল 10। এটা সো আমরা এখনো বাংলাদেশে ওই জায়গায় যাইনি। আর্গো সিডি, ফ্ল্যাক্স সিডি সবাই ইউজ করে না। আমরা দেখতেছিলাম যে আমরা কুবারনেটস ইউজ করি মোটামুটি 22 or 23 ইউজার্স দেখতেছিলাম, ওয়ারাস ফ্ল্যাক্স সিডি বা আর্গো সিডি আমরা 50% পাচ্ছি। So hopefully we'll learn more and we'll use the cutting edge technology. Thank you, Mr. Rajiv Khan, for your nice presentation and thank valuable you presentation. thank you everyone. ওকে, আমরা কি বোরিং হয়ে যাচ্ছি? So we can take any other question outside of technology. 2 minutes. কেউ যদি কিছু বলতে চান আউট অফ টেকনোলজি। ভাই আউটসাইড টেকনোলজি না, বাট জসিম ভাইয়ের ওই সেশনটার পর আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম, পরে দেখলাম যে রাজু ভাই শুরু প্লিজ করে প্লিজ দিয়েছে। প্লিজ 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 প্লিজ। ভাই জসিম ভাই রাসেল বলতেছে। জসিম ভাই কমিউনিটি, আপনার কিউবলিন্টারের কমিউনিটি আর লাইসেন্স ভার্সনের মধ্যে কি কি ফিচারের ডিফারেন্স আছে, বা মানে হচ্ছে গিয়ে কোন মানে লাইসেন্স ইউজ করলে কি ফ্যাসিলিটি পাবো আর আমি কমিউনিটি ইউজ করলে ওই ফ্যাসিলিটি গুলো পাবো না, এই জিনিসটা একটু ছোট্ট করে যদি বলতেন ভাই। কাইন্ডলি একটু আবার রিপিট করে দিবেন কোশ্চেন হয়ে গেল। রাসেল ভাই, জসিম আমি ভাই আপনার শুনতে পাচ্ছেন? কোশ্চেনটা জি এখন শুনতে পাচ্ছি। প্লিজ জসিম ভাই একটু যদি কিউবলিন্টারের কমিউনিটি আর লাইসেন্স ভার্সনের মধ্যে মানে আমি আসলে কোন ফ্যাসিলিটি গুলো পাবো আর পাবো না, এই জিনিসটা যদি একটু মানে ছোট্ট করে বলে দিতেন আর কি। কিউবলিন পুরোটাই কেন ওপেন সোর্স। কমিউনিটি ইউজ তো। জি কিউবলিনের ভাইয়া। একটা কিউবলিন পুরোটাই ওপেন সোর্স। আপনি এটাকে পুরা ফ্রিতেই ওর কোড বেস থেকে সবকিছু ওরা স্ট্যাটাস ওপেন সোর্স করে দিছে। তো ওইটার পারচেজের কিছু নাই। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? ইটস টোটালি ওপেন সোর্স। রাসেল ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, বাট মানে আমি একটা লাইসেন্স ভার্সন দেখতেছিলাম আর কি, এই জন্য কোশ্চেন করলাম যে কিউবলিনটার আপনি হয়তো লাইসেন্স কোনো ভার্সন আছে স্ট্যাকরক্সের কিনা। কোনো প্রোডাক্ট দেখতেছেন যেটার মধ্যে কিউবলিন ইন্টিগ্রেটেড আছে, এরকম অনেকেই করে। যেটা হলো আচ্ছা আচ্ছা যেহেতু ওপেন সোর্স, যে কেউ তার সিকিউরিটি প্রোডাক্টের মধ্যে সেইগুলাকে ইন্টিগ্রেট করে। বাট অ্যাজ এ স্ট্যান্ডালোন আমরা যদি কিউবলিন বলি, এটা ফুললি ওপেন সোর্স। ওটার কোনো প্রো ভার্সন বলতে কিছু নাই। ইনফ্যাক্ট এটা রেড হ্যাট অ্যাকোয়ার করছে তো স্ট্যাকরক্সের সবকিছু। তো রেড হ্যাট
ওদের সিকিউরিটি পোর্টফোলিওতে আমার অনেকগুলো টুলের মধ্যেই ও ঢুকাইছে, বিশেষ করে ওপেনশিট ইকোসিস্টেমে। বাট ওই যে যেরকম থাকে যে রেড হ্যাটের টিপিক্যাল থাকে, ওরা একটা আপস্ট্রিম প্রজেক্ট থাকে, ডাউনস্ট্রিম ওখানে বাগ ফিক্সিং করে এনে দেন ওটা ওরা কমার্শিয়াল ভার্সন করে আর কি। তো বাট ওটা স্ট্যান্ডঅ্যালোন হিসাবে না। আচ্ছা আচ্ছা ভাই, হোপফুলি আপনি অ্যান্সার পাইছেন। জি ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ হ্যালো রাসেল ভাই। ভাইয়া। হ্যাঁ ভাই সরি, আমি আউট অফ দ্য বক্স আরেকটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর উইথ শিওর শিওর শিওর। সিকিউরিটি। 1 মিনিট নেন, 1 মিনিট নেন। শিওর ভাই, থ্যাংক ইউ ভাই। সো ভাই আমি এখানে তো অনেক সিনিয়র ভাইরা আছেন, আমি জাস্ট একটা জিনিস নিয়ে রিসেন্টলি যে একটু ঘাটাঘাটি করছিলাম, সেটা হলো আমাদের ইমেজ সাইনিং, মানে আর্টিফ্যাক্ট ইমেজ সাইনিং এর যে টুলগুলো আছে অ্যাভেলেবল। তো আমি এটার জন্য রিলেভেন্ট দুইটা ওপেন সোর্স টুল পেয়েছি, নোটারি এবং কোসাইন। এখানে একটা প্রবলেম যেটা আমি ফেস করছি, যে এই টুলগুলো ইউজ করে আমি যদি ইমেজটা সাইন করি, আমার আসলে এসিআর রিপোজিটরি, মানে অ্যাকচুয়ালি ইমেজ রিপোজিটরিতে আমার দুইটা ইমেজ এট এ টাইম পুশ হয়, একটা মেইন ইমেজ সাথে তার সাথে আরেকটা মেটাডাটার সাথে আরেকটা ইমেজ পুশ হয়। তো দেখা যাচ্ছে আমার রিপোজিটরিতে খুব মানে অনেক বেশি ইমেজ, তখন আসলে কাউন্টটা বেড়ে যায়। আমার যদি 5টা ইমেজ বিল করি, আমার 10টা ইমেজ পুশ হয়। তো আপনাদের কি ভাই এরকম কোনো মানে টুল সাজেশন আছে যেটা দিয়ে আমি আসলে আর্টিফ্যাক্ট ইমেজ সাইনিং এর কাজটা করতে পারবো, মানে নোটারি এবং কোসাইন বাদ দিয়ে, যেখানে আমার একবার ইমেজ বিল করলে একটা ইমেজেই আমার আসলে রিপোজিটরিতে পুশ হবে? এরকম কি কারো কোনো সাজেশনস আছে? Anyone can answer this question? আচ্ছা, আমি জসিম ভাই। হয়তো আমি একটু বলি। আপনি যে দুইটা টাল বললেন, এগুলা দুইটাই ভেরি ম্যাচিউর, বলা যায় ইন্ডাস্ট্রিতে রাইট। সবচেয়ে কমন, মানে সবচেয়ে পপুলার আর কি। তো এটা এবং সিএনসিএফ এর এরা একজন প্রবাবলি গ্রাজুয়েট আর একজন নিয়ার লাইন গ্রাজুয়েট আর কি। তো বলা যায় যে এরা বেশ ভালো প্রোডাক্ট। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি যদি সেম রেপো ইউজ করেন, তাহলে ও আসলে তো সিগনেচার যখন অ্যাড করে, ও এটা কি করে, ও এটা কিছু মেটাডাটা অ্যাড করে অ্যাটাস্টেশন করে সে আরেকটা রাখে। বেসিক্যালি একটু আপনি মেটাডাটা সহ ওই যে একটা ইমেজ ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, যে এক্স্যাক্টলি। বাট আপনি পপুলার যেগুলো ইমেজেস কি আছে, আপনি ইনফ্যাক্ট এই যে ভাই লাস্ট সার্ভারের কথা বলতেছিল, এই টাইপের কিছুতেও যদি আপনি রাখেন, ও কিন্তু জাস্ট একটা লেয়ার অ্যাড করে। আপনার কিন্তু কমপ্লিটলি লেটসে ইমেজের সাইজ 10 জিবি, আপনার কিন্তু 20 জিবি হবে না দুটো ইমেজের কারণে। রাইট ও রাইট। বেসিক্যালি জাস্ট একটা সামথিং অ্যাড হবে, যেহেতু মেটাডাটার কারণে ওর আসলে আহ, কি জানি বলে, ওর বাইনারি বেস 64 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণে সে অলওয়েজ দুইটা ইমেজ করবেই। এখান থেকে আসলে বাঁচার কোনো ওয়ে নাই। আপনি সাইন করলে এখন আপনি এখানের মধ্যে কোনো অটোমেশন আনতে পারেন, যে সাইন হওয়ার পর আপনি প্রিভিয়াসটা ডিলিট করে দিবেন। এটা আপনার কাস্টম নিড হলে এটা করে দিতে পারবেন, কিন্তু আউট অফ দ্য বক্স আমার জানার মধ্যে কোনো অ্যাটাস্টেশন টুল ডাটা ডিলিট করে দিবেন আপনাকে, ওরা অ্যাটাচ করে দিবে আপনাকে। বুঝতে পারছি ভাই। অ্যাকচুয়ালি ভাই এটাতে প্রবলেম যেটা হয় যে আমার আসলে ইমেজ ডাবল করে পুশ হয়ে যায় রেপোজিটরিতে। তো আমরা আসলে এখান থেকে বের হতে চাচ্ছিলাম। তো ওপেন সোর্স আসলে এরকম আর কোনো রিসোর্স না পেয়ে পরবর্তীতে আমরা পেইড একটা টুল ইউজ করা শুরু করেছি, উইজ নামে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এরকম যদি কারো কাছে কোনো সাজেশনস থেকে থাকে যেখানে আমরা এই ইমেজ কাউন্টটাকে কমায় নিয়ে আসতে পারবো আদার্স কোনো টুলের সাহায্যে, যেটা ওপেন সোর্স হবে। সরি এই ফর ধরনের ইন্টারাপশন মাইন ভাই। সমস্যা আপনি করতে পারবেন। জসিম ভাই, আমরা হচ্ছে যে ওপেন কোশ্চেন এন্ড ডিসকাশন নিয়ে হোপফুলি আমাদের প্ল্যান টাইমের বাইরে ডিসকাস করি, মাইন ভাই। শিওর ভাই, শিওর ভাই, থ্যাংক ইউ ভাই। We will be available, and I would request to everyone and to every speakers be available. Let's have a discussion, open discussion. So আমরা DevOps, SecOps নিয়ে অনেক কথা বললাম। Now I would like to request Mr. ASM Nur Nubi. He will present the infrastructure and application modernization strategy. So let's start to get some knowledge about strategy. আসসালামু আলাইকুম, আমি ASM নুর নবী। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এনিওয়েজ, জি দেখা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া দেখা যাচ্ছে। বেসিক্যালি এতক্ষণ তো একদম ডেডিকেটেডলি
কুবারনেটিস এবং ডেভঅপস এর কিছু টুলস নিয়ে খুব একটু ডিপ ডাউন আমরা করলাম। তো অনেকের ইনফ্রাস্ট্রাকচার থাকে এমন যে হাইব্রিড ক্লাউড টাইপ, যেখানে ভার্চুয়ালাইজেশন, কন্টেনারাইজেশন, ডেভঅপস। আবার অনেকের হয়তো এরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে যে পাবলিক ক্লাউডটা অ্যাভয়েড করতে চায়। কেউ কেউ চায় যে তার অন প্রেমেই একটা প্রাইভেট ক্লাউড বিল্ড করা। তো এখনকার যে ট্রেন্ড আসলে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, ডেভঅপস, এআই, তারপরে কন্টেনারাইজেশন, কুবারনেটিস সবকিছুই আসলে ইন এ সিঙ্গেল ড্যাশবোর্ড যদি দেখা যায় অথবা ম্যানেজ করা যায়, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর আওয়ার কমিউনিটি, আমাদের জন্য। তো বেসিক্যালি যে টুলস গুলো নিয়ে এতক্ষণ ডিসকাশন হলো, এই টুলস গুলো সরি আচ্ছা, যে টুলস গুলোর ডিসকাশন হলো, এই টুলস গুলো বেসিক্যালি সবগুলোই কাইন্ড অফ ওপেন সোর্স বেসড। তো কোনো কোনো সময় আমাদের দেশের কমপ্লায়েন্স অথবা আমাদের গভর্নমেন্ট পলিসি অথবা ব্যাংকিং পলিসি, এই জন্য দেখা যায় যে কোনো কোনো সময় আমরা ওপেন সোর্সকে অফিসিয়ালি চিন্তা করি যে আমরা ওপেন সোর্সের পাশাপাশি আমাদের কিছু এন্টারপ্রাইজ লাইসেন্স দরকার টু ম্যানেজ ইজিলি অথবা কমপ্লায়েন্স মিট করার জন্য। তো সেইখানে ভিএমওয়্যার, যেটা ভিএমওয়্যার এখন তো আসলে ব্রডকম হয়ে গেছে, মানে ভিএমওয়্যার বাই ব্রডকম অ্যাকোয়ার করেছে লাস্ট ইয়ার। তো এই ইকোসিস্টেমে অ্যাপ্লিকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার মডার্নাইজ করার জন্য যে ইকোসিস্টেম, যে টুলস এবং যে প্ল্যাটফর্ম দরকার, এই প্ল্যাটফর্মগুলোর জন্য, টুলসগুলোর জন্য বেসিক্যালি ভিএমওয়্যারের অনেক একটা ভাস্ট একটা ইকোসিস্টেম আছে। সেটা নিয়ে জাস্ট শুধু কয়েক মিনিটে জাস্ট আমি একটা হাই লেভেল একটা পোর্টফোলিও পরিচিতি আর কি, জাস্ট শুধু। আর এরপরে যদি আরো ডিপ ডিসকাশন দরকার হয় অন দিস টেকনোলজি, দেন আমরা কন্টিনিউ করবো হয়তো নেক্সট ডে অথবা কোনো একটা সময়। ওকে, আমি বেসিক্যালি বাংলাদেশ যে ভিএমওয়্যার টিম আছে, সেই ভিএমওয়্যার টিমের সলিউশন আর্কিটেক্ট হিসেবে কাজ করি। তো আমি স্টার্ট করছি। ওকে, দেন ব্রডকম বেসিক্যালি টেকনোলজি নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে ওয়ার্ল্ডের প্রবাবলি টপ রিচেস্ট 11th নাম্বার কোম্পানি, নট অনলি টেকনোলজি, সবকিছু মিলিয়ে। সো ইউএস বেসড কোম্পানি, এরা ভিএমওয়্যারকে অ্যাকোয়ার করেছে লাস্ট ইয়ারে। তো আমি এই স্লাইডের যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাস্ট FY23-তে মানে 2023 সালে 5.3 বিলিয়ন R&D-তে ইনভেস্টমেন্ট ছিল ব্রডকমের রিগার্ডিং দিস পোর্টফোলিও, এই অ্যাপ্লিকেশন মডার্নাইজেশন, প্ল্যাটফর্ম মডার্নাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার মডার্নাইজেশন, এইগুলোর উপরে। দেন একটা ইনফরমেশন, খুব ক্রিটিক্যাল ইনফরমেশন, যেটা গার্টনার পাবলিশ করেছে এই বছর, যে 2028 সালের মধ্যে মোর দেন 50% ইনফ্রাস্ট্রাকচার এবং অপারেশন সাইলো বেসড থেকে, মানে আমরা তো এখন আমাদের দেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশন আসলে সাইলো বেসড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করি। তো এই সাইলো বেসড থেকে 50% অর্গানাইজেশন শিফট করবে ক্লাউড আর্কিটেকচারে বাই 2028। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের অ্যাপ্লিকেশন যদি ক্লাউড নেটিভ না হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সো উই নিড টু লার্ন, আমাদের এটা শিখতে হবে। এবং 2028-এর মধ্যে যদি 50% কনভার্ট হয়, নেক্সট হয়তো 2-3 বছরের মধ্যে 80 অথবা 90% এটা চলে যাবে। সো আমাদের যে কমিউনিটি আছে এখানে এবং অনেক স্টুডেন্ট ভাই আছে এখানে, তারা আসলে তাদের ক্যারিয়ার কিভাবে শুরু করবে, অথবা অনেক ফ্রেশার আছে, তারা আসলে কি সাইলো বেসড যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেইখানে তাদের সময়টা দিবে, নাকি ক্লাউড আর্কিটেকচার অথবা ক্লাউড বেসড যে ইনফ্রাস্ট্রাকচার সেইখানে সেইটার জন্য তারা পড়াশোনা শুরু করবে? এটা একটা বিগ কোশ্চেন। সো
আমাদের কনসার্ন হতে হবে আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য, আমাদের নেক্সট জেনারেশন যারা এই ইন্ডাস্ট্রিতে আসবে তাদের জন্য, যে তারা আসলে কিভাবে তাদের প্ল্যানটা করবে। দেন আমি যদি বলি যে আসলে ভিএমওয়্যার এর এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে টুলস অথবা যে টেকনোলজি নিয়ে করলাম, এইখানটা আসলে ভিএমওয়্যার এর কি আছে? ভিএমওয়্যার এর বেসিক্যালি যদি আমরা প্রাইভেট ক্লাউড বলি, প্রাইভেট ক্লাউড আর্কিটেকচারের জন্য ক্লাউড ফাউন্ডেশন আছে, এবং আমরা যদি ডেভঅপস, ডেভসেকঅপস মানে অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের জন্য যে টুলস অথবা যে ইকোসিস্টেম অথবা যে প্ল্যাটফর্মটা দরকার, সেটাকে ভিএমওয়্যার নাম দিয়েছে ভিএমওয়্যার তানজু। এবং এর আগে জসিম ভাই বলল, তারপরে সব স্পিকাররা বলেছে যে অ্যাপ্লিকেশন অথবা ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয়মেন্টের পরে সেইটার যে ল্যাটারাল সিকিউরিটি হোক অথবা নর্থ সাউথ সিকিউরিটি হোক, এর যে সিকিউরিটি ম্যানেজ করা এবং সিকিউরিটি এনশিওর করা, লাইক জিরো ট্রাস্ট অন সিকিউরিটি, এইটার জন্য যে টেকনোলজি অথবা সলিউশন দরকার, দ্যাট ইজ অলসো উইথ ভিএমওয়্যার। এরপরে যেটা সফটওয়্যার ডিফাইন্ড এজ, যে কম্পিউট স্ট্যাক এজ, যেটা HQ প্লাস ব্রাঞ্চ HQ মডালিটির যে ইনফ্রাস্ট্রাকচার গুলো, সেগুলোর জন্য যে এজ স্ট্যাক বলে, এজ কম্পিউট স্ট্যাক, এই পোর্টফোলিও গুলো ভিএমওয়্যার রয়েছে। প্রথমে আমরা যেটা বলি যে যদি ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন, যেটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ফ্রম ভিএমওয়্যার, এর মধ্যে বেসিক্যালি আমরা যদি কোনো প্রাইভেট ক্লাউড আর্কিটেকচারকে, মানে কোনো প্রাইভেট ডাটা সেন্টারকে আমরা যদি ক্লাউড হিসেবে অথবা প্রাইভেট ক্লাউড হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের কি কি কম্পোনেন্ট দরকার? নাম্বার ওয়ান ইজ কম্পিউট। এটা ভার্চুয়ালাইজড হতে পারে, ভিএম হতে পারে, কন্টেইনার হতে পারে। আমার দরকার স্টোরেজ, সফটওয়্যার ডিফাইন্ড স্টোরেজ, যেটা সেটা লাগবে। আমার সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং লাগবে, আমার সফটওয়্যার ডিফাইন্ড ফায়ারওয়ালিং লাগবে, এবং অটোমেশন দরকার। এই সব কিছু যদি আমার ডাটা সেন্টারে থাকে, তো সেই ডাটা সেন্টারকে আমরা আমাদের প্রাইভেট ক্লাউড হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তো বেসিক্যালি ভিএমওয়্যার এর ক্লাউড ফাউন্ডেশন যে প্রোডাক্ট, যে প্যাকেজ, এই প্যাকেজ যদি আমরা ইউজ করি, তাহলে একটা ইনফ্রাস্ট্রাকচারকে আমরা প্রাইভেট ক্লাউড হিসেবে ডিক্লেয়ার করার জন্য যা যা কম্পোনেন্ট দরকার, সবগুলো কম্পোনেন্ট এখানে পাবো। লাইক আজকের এই কমিউনিটির সাথে যদি রিলেট করি, ইন দ্যাট কেস যদি আমরা ডেভঅপস বলি, ডেভঅপস এর ফুল ইকোসিস্টেম উইল বি দেয়ার। কুবারনেটিস, কন্টেনার রান টাইম, এটা বিল্ড করার জন্য যে ইকোসিস্টেম দরকার, এভরিথিং উইল বি হিয়ার। দেন এখানে আরো একটু ক্লিয়ার করে দেওয়া আছে যে হোয়াট দ্য টুলস ইনসাইড দ্য ভিএমওয়্যার ক্লাউড ফাউন্ডেশন। প্রথমে বলেছিলাম অটোমেটেড অপারেশন, এন্টারপ্রাইজ ওয়ার্কলোড প্ল্যাটফর্ম। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে ভার্চুয়ালাইজড হাইপারভাইজার, যেটা ভার্চুয়াল মেশিন করার জন্য সেটা থাকবে। কন্টেনারাইজেশন করার জন্য কন্টেনার রান টাইম, যেটা সেটা থাকবে। তারপরে সিকিউর শেয়ার স্টোরেজ, আমি বলেছিলাম যে সফটওয়্যার ডিফাইন্ড স্টোরেজ, সেটার জন্য যে কম্পোনেন্ট দরকার সেটা থাকবে। ইন্টিগ্রেটেড এসডিএন থাকবে, এবং কুবারনেটিস ক্লাস্টার বিল্ড করার জন্য যে যে কম্পোনেন্ট গুলো দরকার, এভরিথিং আই উইল গেট ফ্রম দিস ক্লাউড ফাউন্ডেশন। দেন প্রাইভেট ক্লাউড ম্যানেজমেন্ট, ডেফিনেটলি এটা তো লাগবেই। আমি যদি সবকিছু টুলস পাই, তো সেই টুলস গুলোকে ম্যানেজ করার জন্য আমার তো একটা ড্যাশবোর্ড দরকার, এবং অটোমেশন দরকার, অপারেশন করা দরকার। সেজন্য আমরা পাবো প্রাইভেট ক্লাউড ম্যানেজমেন্টের যেই টুলসটা। এবং এই ক্লাউড ফাউন্ডেশন এখন যে ভার্সন চলে, দ্যাট ইজ 5.2, বাট এই বছর মিনস আমাদের এবছর হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি নভেম্বরে। তো যদি জেনেরিক ভাবে ধরি 2025 সালে যে রিলিজটা আসবে, সেটা হচ্ছে ক্লাউড ফাউন্ডেশন 9। তো ক্লাউড ফাউন্ডেশন 9 এর যে নতুন যে ফিচার, আমরা আগেই জানি যে ট্রেডিশনাল ভিএম এবং কুবারনেটিস আর্কিটেকচারের মধ্যে আছে এসডিএন, এসডিএস, ফায়ারওয়ালিং, অল দিস থিংস ইজ হিয়ার। বাট নতুন যেটা আসবে সেটা হচ্ছে আমরা এআই নিয়ে খুব এখন চারিদিকে হট টপিক। তো এআইটা আসলে আমরা যদি আমাদের
লোকাল ইনফ্রাস্ট্রাকচারে সেট আপ করতে চাই, আমার প্রাইভেট ক্লাউডে যদি আমি সেট করতে চাই, দেন এখানে যে ইকোসিস্টেম গুলো দরকার, সেই ম্যানেজিং ইকোসিস্টেম উইল বি প্রোভাইডেড বাই ক্লাউড ফাউন্ডেশন, দ্যাট ইজ প্রাইভেট এআই। এখন প্রাইভেট এআই এর ইকোসিস্টেম যে আসলে আমরা কোন কোন প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করতে পারি। ইয়েস, on VMware Cloud Foundation we can integrate the AMD, Intel or NVIDIA. এই তিনটার উপরে এদের যে ইকোসিস্টেম গুলো আছে, yes, we can integrate everyone. So private AI is a very hot topic now. এবার আগে বলেছিলাম যে DevOps, DevSecOps এগুলোর জন্য যে আমাদের যেই সফটওয়্যার অথবা যে প্ল্যাটফর্ম দ্যাট ইজ VMware Tanzu, তো সেটা নিয়ে একটু ডিসকাশন। সেটা হচ্ছে ফরচুন 100 কোম্পানি নিয়ে ওয়ার্ল্ডে খুব গরম, যে ফরচুন 100 কে কোথায় আছে, কি অবস্থায়, কে কি ইউজ করে। তো 2023 পর্যন্ত 59 অফ ফরচুন 100 কোম্পানিতে যে 59টা কোম্পানি অলরেডি দে আর ইউজিং VMware Tanzu। ওকে, এইখানে যদি তারা তানজু ইউজ করে এবং আরো যদি এটা যেহেতু একটা মাইলস্টোন অথবা ল্যান্ডমার্ক অথবা এক্সাম্পল হিসেবে দেখানো হয় যে ফরচুন 100 এর কে কি ইউজ করে, তো ফরচুন 100 এ যদি 59 VMware Tanzu ইউজ করে, দেন মিলিয়নস অফ অ্যাপস, এক্সাবাইট ডাটা, অল দিস থিংস উইল বি হিউজ। তো আমাদের দেশে আসলে আস্তে আস্তে এই তানজুর ইউজটা বাড়তেছে এখন। দেন ছোট্ট একটা আর্কিটেকচার যে আসলে ক্লাউড ফাউন্ডেশনের উপরে যে কুবারনেটিস আর্কিটেকচারটা আসলে কিভাবে বসে। জাস্ট VMware ক্লাউড ফাউন্ডেশন আমি চাইলে আমার অন প্রেমিসেসে বসাইতে পারি আমার সার্ভারে, আমি চাইলে এটা কোনো পাবলিক ক্লাউডে নিতে পারি, লাইক AWS এর উপরেও কিন্তু আমি ক্লাউড ফাউন্ডেশন আমি ইনস্টল করতে পারি, বসাইতে পারি, এবং এর মধ্যে আমি আমার অ্যাপ্লিকেশন অথবা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারি। ওকে, তো এর মধ্যে ক্লাউড ফাউন্ডেশনের উপরে আমার যে কুবারনেটিস ক্লাস্টারটা হবে, সেই ক্লাস্টারটাকে বলা হয় হচ্ছে vSphere Kubernetes Services, ওকে, VKS। আর এই VKS এর ইনফ্রাস্ট্রাকচার উইল বি জাস্ট অন টপ অফ অর ইনসাইড দ্য ক্লাউড ফাউন্ডেশন ক্লাস্টার, VKS-টাকে আমি বিল্ড করতে পারি। প্যারালালি আমি VM এর জন্য, ভার্চুয়াল মেশিনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাও প্যারালালি আমি রাখতে পারি। সো from a single platform, I can run or manage both virtualized infrastructure and containerized infrastructure with Kubernetes parallelly. And then with Tanzu, I will get the DevOps thing like CI/CD. What happened? Sorry, bhaiya. আচ্ছা, এখানে ছিলাম, সরি। তো সিআইসিডি, আমি যে কোনো সিআইসিডি টুলস যে আমি যেগুলো ইউজ করি এখন, সেটা আমি আমার তানজুর সাথে ইন্টিগ্রেট করতে পারি, অথবা আমি চাইলে, যেহেতু আমি এন্টারপ্রাইজ লাইসেন্স কিনেছি, সো কনকোর্স নামে একটা সিআইসিডি টুলস আছে, সেটাও আমি ইউজ করতে পারি এর সাথে, সেটা লাইসেন্সড। আর আমার ইনফ্রাস্ট্রাকচারে যে টুলস অলরেডি আছে ডেভঅপস এর জন্য, সেগুলোতে আমি ইন্টিগ্রেট করতে পারি। এবং বিল্ড সার্ভিসের জন্য যেটা বিল্ড করে মেইন, যেটা সেটা বিল্ড সার্ভিস। এবং হারবারের কথা আমরা শুনলাম প্রথম সেশনে, হারবারটাও বেসিক্যালি সিআইসিডি এর, সরি, তানজুর পোর্টফোলিওর মধ্যে আছে। তানজু উইল গিভ ইউ দ্য এন্টারপ্রাইজ সাপোর্ট, যেটার নাম হচ্ছে VMware হারবার রেজিস্ট্রি। ওকে, প্রত্যেকটা টুলস একটা সিআইসিডি এনভায়রনমেন্ট অথবা একটা ডেভঅপস এনভায়রনমেন্ট অথবা একটা ডেভসেক অপস এনভায়রনমেন্টের জন্য যে টুলস দরকার, সবগুলো টুলসই আমরা তানজুর মধ্যে পাবো। এবং এটার ইন ডিটেইল যদি আরো সেশন দরকার হয়, দেন আমি বেস ক্লাউডকে বলবো যে আরেকটা সেশন যদি অ্যারেঞ্জ করে, জাস্ট কোন একটা টপিকের উপরে, যে টপিকের আরো ডিগ ডাউন দরকার, সেটা হতে পারে ফিজিক্যাল মিটিং, হতে পারে ভার্চুয়াল মিটিং, এনি টাইম এনিহোয়ার আমি আছি, ঠিক আছে। দেন
দ্য বিল্ড সার্ভিস কিভাবে কাজ করে। সময় খুবই কম, এজন্য ডিটেলে যাচ্ছি না। আমরা সবাই জানি যে নর্মাল বিল্ড সার্ভিস কিভাবে কাজ করে, বাট এটা হচ্ছে VMware এর যে তানজু বিল্ড সার্ভিস, সেইটার লেফট এবং রাইটে আসলে ইকোসিস্টেমটা কেমন জাস্ট এখানে ছোট করে দেওয়া আছে। আমরা জাস্ট এটা স্কিপ করে যাই বিকজ টাইম ইজ short. Also here is showing the DevSec ops. এখন DevSec ops যখন আমরা বলবো তখন অনেকগুলো পার্ট চলে আসে, যে কোড রেজিস্ট্রি থেকে কোড নিয়ে, ইমেজ রেজিস্ট্রি থেকে ইমেজ নিয়ে সেটাকে বিল্ড করে সেটাকে ডিপ্লয় করা। সো ফ্রম দ্য কোড এন্ড টু ফ্রম দ্য কাস্টমার এন্ড, টোটাল যে ইকোসিস্টেম, এই টোটাল ইকোসিস্টেমের সিকিউরিটিকে এনশিওর করে ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয়মেন্ট অর অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট সিকিউরলি, এটা করার জন্য যে টুলস, সেটা বেসিক্যালি VMware ক্লাউড ফাউন্ডেশন অথবা তানজু এর সাথে vDefend নামে একটা টুলস আছে VMware এর, যেটা সিকিউরিটি টুলস। If we integrate that tools with that VCF or Tanju, then you will get the total DevSecOps environment. ছোট্ট ভাবে জাস্ট শুধু এই VCF এবং তানজু এই দুইটার মধ্যে আসলে কি কি থাকে। আমরা তানজু প্ল্যাটফর্ম ফর কুবারনেটিস আমরা প্রথমেই পাবো। সেটাতে আমরা কি পাচ্ছি, যে কুবারনেটিস এর জন্য ডেভঅপস প্ল্যাটফর্মকে ম্যানেজ করা এবং ডেভঅপস এর সবগুলো টুলস। প্যারালালি যেটা দরকার, তানজু ডাটা সার্ভিসের মধ্যে আমরা যেটা পাবো MySQL, PostgreSQL, RabbitMQ, Redis, এই সবগুলোর এন্টারপ্রাইজ সাপোর্ট ইউ উইল গেট ফ্রম VMware। ওকে, then Tanju application catalog, it's a tool with that DevOps platform. Tanju Spring, আমরা সবাই সম্ভবত স্প্রিং ইউজ করি যারা ডেভেলপার। এখন এই স্প্রিং ফ্রেমওয়ার্ক অথবা স্প্রিং ফ্রেমওয়ার্কের জন্য যে এন্টারপ্রাইজ সাপোর্টটা দরকার, এটা আসলে আমরা সবাই হয়তো আলাদা আলাদা ভাবে টুলস গুলো আমরা কিনে থাকি কোথাও থেকে অথবা ওপেন সোর্স ইউজ করি। বাট আমি যদি একটা প্যাকেজের মধ্যে সবকিছু চাই যে অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের জন্য, then with this Tanju you will get the Tanju Spring also এবং Salt also। এর পাশাপাশি যেটা ডাটা স্যুটের মধ্যে আমি যেটা বললাম যে MySQL, Postgres, RabbitMQ, Gemfire ক্যাশিং এর জন্য ইউজ করা হয় এবং বিগ ডাটার জন্য Greenplum ইউজ করা হয়। এবং এইগুলো আমাদেরকে VMware will provide this tools and platform for application and our infrastructure modernization. Then এটা আমি বললাম যে RabbitMQ, Postgres অথবা MySQL, Greenplum, Gemfire, Valkey সবগুলোই আসলে তানজুর পোর্টফোলিওর মধ্যে আছে। দেন সিকিউরিটি পোর্টফোলিওর জন্য আমরা যেটা বললাম যে vDefend যদি আমরা তানজু এবং VCF এর সাথে ইউজ করি, then we will get the container security kind of DevSecOps, মানে total security from code repository to the customer. টোটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সিকিউরিটি এনহ্যান্স করার জন্য যে টুলস এবং সিকিউরিটির যে পোর্শন গুলো দরকার সবগুলোই আমরা পাবো এই পোর্টফোলিও ইউজ করলে। দেন আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আসলে ইনগ্রেস ইজ ভেরি ক্রুশিয়াল থিং। যে আমার কুবারনেটিস ইনফ্রাস্ট্রাকচারে আমি যদি আমার সার্ভিসটাকে এক্সপোজ করতে চাই, দেন আমার ইনগ্রেস ইজ ভেরি ক্রুশিয়াল। এবং ইনগ্রেসের সাথে আমার যদি সিকিউরিটি না থাকে, লাইক আমার যদি ওয়াফ ক্যাপাবিলিটিস না থাকে, তাহলে কিন্তু ইটস মানে আমার নর্থ সাউথ ট্রাফিকটাকে কিন্তু ইয়ে করতে পারবে না, সিকিউর করতে পারবে না। সো উইথ ইনগ্রেস WAF capabilities is very good, and আমাদের যেই solution name that is Avi will give you the WAF security with ingress controller, এর সাথে আমরা API security পাবো, application security পাবো, GSLB যেটা global load balancing সেটা পাবো, এবং as well as আমরা এর সাথে LTM পাবো, local load balancing যেটা। So
আমার অ্যাপ্লিকেশনটাকে অটোমেটেড ওয়েতে ডিপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচারটাকে বিল্ড করা এবং মডার্নাইজ ওয়েতে এগুলো বিল্ড করা এবং প্যারালালি এটাকে সিকিউর করা। আমার ডাইনামিক একটা সলিউশন ইউ উইল গেট ফ্রম ভিএমওয়্যার। ওকে, অ্যান্ড দ্যাট ইজ এন্টারপ্রাইজ গ্রেড। অ্যান্ড ছোট সেশনের জন্য দ্যাটস অল। Okay, we have only 3 minutes. If you have any question, please ask. হ্যাঁ আফসারে বলছিলাম আমি। আচ্ছা বাস জি ট্রানজু স্প্রিংটা যদি একটু বলতেন, ট্রানজু স্প্রিং এর ফ্যাসিলিটিটা কি? আচ্ছা এটা কি ভিতরে থাকে মানে এই ফ্যাসিলিটিটা হ্যাঁ বাই হ্যাঁ মানে ডিফল্ট? ওপেন সোর্সে যে আপনারা স্প্রিং বুট যেটা স্প্রিং ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করেন, আপনি যদি তানজু ভিএমওয়্যার এর কাছ থেকে আপনার প্রকিউর করা থাকে, ওকে, দেন এই তানজু প্যাকেজের সাথে ইউ উইল গেট স্প্রিং অলসো। সেটার নাম ভিএমওয়্যার দিয়েছে। লাইক যে কোনো কিছু কিনে একটু আগে ওপেন শিফটের একটা প্রোডাক্টের কথা বলবো যেটা ফোরম্যান, রাইট? সেটা ওপেন শিফট কিনে সেটাকে স্যাটেলাইট প্রবাবলি বলে। তো তানজু স্প্রিংটাকে নিয়ে ভিএমওয়্যার সেটার নাম দিয়েছে তানজু স্প্রিং। কি হচ্ছে, আমরা লাইসেন্স দিচ্ছি, 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স এর জন্য সাপোর্ট দিচ্ছি, এন্টারপ্রাইজ সাপোর্ট দিচ্ছি, অল দিস থিংস। আচ্ছা, ক্লায়েন্ট তো আসলে সাধারণত বিসিপিটা কিনে আপনাদের থেকে, বিসিএফটা, তাই না? হ্যাঁ বিসিএফটা লাইসেন্স পারচেজ করে ক্লায়েন্ট। এখন ধরেন ক্লায়েন্ট তো আমরা ধরেন আমার পার্সপেক্টিভ যদি আমি বলি, আমাদের হচ্ছে মানে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, আমাদের ক্লায়েন্ট গুলো হচ্ছে বিসিপি কিনে। বাংলাদেশে মোস্টলি হয়তো জানেন বড় ডিল হয়েছে আলারফা কিনছে মোস্ট রিসেন্টলি বিসিএফ, ফার্স্ট ব্যাংক। ওইখানে আর কি আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ, তাইলে ওইখানে তো ওরা এই ধরনের টুলস গুলা কিনছেই, এগুলো ইন্টিগ্রেটেড আমি জানতাম না স্প্রিং। কিন্তু ওই যে আপনার কাফকা রেবিটাম কি দেখলাম, কাফকা কি বাই ডিফল্ট থাকে না আপনাদের? জি না কাফকা থাকবে না, শুধু RabbitMQ থাকবে। এনিওয়েজ, আপনি যেহেতু আলারফার কথা বলেন, আপনি কি ইয়েতে মানে মিলেনিয়াম? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলতে হবে আবার। তো এর সাথে কাফকা থাকবে না, যেহেতু তানজু নিয়েছে, তানজুর সাথে RabbitMQটা থাকবে। ও আচ্ছা আচ্ছা, না আমার সাথে ফিরোজ ভাইয়ের কথা হয়েছিল, ফিরোজ ভাই বললো তো রেবিটে কাফকা থাকবে। আমি লিস্টে পাইনি, হয়তো বা আলাদা করে থাকতে পারে ওর সাথে, বাট উইথ তানজু ইউ উইল গেট RabbitMQ। আচ্ছা আচ্ছা, না আমি ওই আপনার স্লাইডটা দেখে একটু কনফিউশন হয়েছে, কারণ আমরা তো আবার ডিজাইনের জন্য একটু চেঞ্জ আনার প্ল্যান করতেছিলাম। আচ্ছা, আপনার যদি আরো আমার নাম্বার আপনাকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো জি আচ্ছা, আফসারি আমার নাম, ফিরোজ ভাইকে বললে হ্যাঁ আমি ফিরোজ ভাইয়ের সাথে কথা হ্যাঁ, বলে হিজবুল্লাহ আফসারি ভাই, I know also very well you, so we will share, no problem. এটা আমরা ইয়ে করে নিব যে আসলে কি কি টুলস ওই প্যাকেজের মধ্যে আছে, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, না এটা অফ টপিক, আপনি ওর স্লাইডটা দেখে আমার মনে পড়লো যে আমার তো এই কাফকাটা থাকার কথা, এখানে তো আপনার স্লাইডে কাফকাটা দেখলাম না আর কি, এই জন্য। না আরো ডিটেইল থাকতে পারে, মানে আরো ডিটেইল দরকার হলে আমি আপনাকে আরো ডিটেইল শেয়ার করি। এখানে তো জাস্ট শুধু একটা ওভারভিউ দেওয়া আর কি। জি বুঝতে পারছি। জি ওকে, Anyone have any question? We have just 1 minute. আসসালামু আলাইকুম ভাই, আমি আফতাব বলছিলাম। জি ভাই। হ্যাঁ ভাইয়া, নেক্সট যদি সেশন হয়, নেক্সট সেশনে একটু লাইসেন্সিং মডেলটা নিয়ে একটু যদি ডেসক্রাইব করতেন খুব ভালো হতো, এই বিসিএফ বিভিএফ, ঠিক আছে ভাই? তাহলে আমি বেস ক্লাউডকেই রিকোয়েস্ট করব যে নেক্সট ভিএমওয়্যার এর লাইসেন্সিং পলিসি এবং ভিএমওয়্যার ডেভঅপস এর লাইসেন্সিং পলিসি, এগুলো নিয়ে যদি ক্লারিফিকেশন দরকার হয়, ডেফিনেটলি আই উইল প্রেজেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। Yes, thank you. I'm taking the note. No problem. Okay, thank you, Nur bhai, for your valuable presentation. And now the time is for our last presentation, which is Kubernetes exam. So in this session, we are number of people we already certified Kubernetes administrator and CKS also. বাট অনেকেই আছেন যারা হচ্ছে এক্সাম দিতে চাচ্ছেন, এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছেন, বা এক্সামটা আসলে কিভাবে হয়
প্ল্যানিং করছেন তাদের জন্য বেসিক্যালি এই প্রেজেন্টেশনটা। সো আই উড লাইক টু রিকোয়েস্ট জাহিদ ভাই টু প্রেজেন্ট how will take the preparation for Kubernetes exam. আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই। আমি প্রেজেন্টেশনটা আগে একটু শেয়ার করি, তারপর শুরু করছি। Sure. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? দেখতেছেন সবাই? ইয়েস ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি জাহিদ হাসান। তো আমি এখানে মানে কুবারনেটিস এক্সামটা আসলে কিভাবে আমরা শুরু করব, কিভাবে দেব, এটা নিয়ে একটু আলোচনা করব। আর ধন্যবাদ পেস ক্লাউড এবং নবী ভাইকে যে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য, যে আপনাদের সাথে কথা বলার আর নিজের কিছু এক্সপিরিয়েন্স এই সিকে এক্সামের সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি একটু নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আমি এই যে প্রিভিয়াস আমরা যে সেশনটা শুরু করলাম, মানে শুরু থেকে আজকে শেষের দিকে, তো অলমোস্ট মনে হচ্ছে সবকিছুই কুবারনেটিস, সবকিছুই মানে প্রত্যেকটা, মানে আমাদের প্রত্যেকটা সেশনে কিন্তু কুবারনেটিস আসছে। মানে এটাকে মনে হচ্ছে এখন আর এটাকে অবসলিউট করার কোনো, মানে আমাদের কোনো আর মানে চান্স নাই। সো অনেকে এখানে, আমি বিশ্বাস করি যে এখানে ম্যাক্সিমাম জনই আমরা কুবারনেটিস জানি এবং আমরা অনেকে সার্টিফাইডও, সিকে সার্টিফাইড কিংবা সিকে সার্টিফাইড, সিকেডি সার্টিফাইড। তো তারপরে অনেকে আবার চাচ্ছি যে হয়তো কাজ করছি কিন্তু আমাদের সার্টিফিকেশনটা নেওয়া দরকার, কিংবা অনেকে আছি যে ফ্রেশ, আমরা সিকের দিকে মুভ করব, নতুন একটা টেকনোলজি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানে হাইলাইটেড একটা টেকনোলজি। সো অনেকে এক্সাম দিব, তার উপর বেস করে আমার এই প্রেজেন্টেশনটা। তো আমি একটু নেক্সটে যাচ্ছি। সো আমরা যারা কুবারনেটিস এক্সাম দিতে যাচ্ছি, আমাদের মানে এই কুবারনেটিস এক্সামটা সিকে যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে লিনাক্স ফাউন্ডেশন আসলে অথরিটি। আমরা লিনাক্স ফাউন্ডেশন মানে ফুললি অ্যারেঞ্জার এক্সামটা আমাদের, যদি আমরা এই সিকে এক্সামটা দিতে চাই তাহলে আমাদেরকে মানে যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেটা আমাদের লিনাক্স ফাউন্ডেশন থেকে করতে হবে। তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, যে আমাদেরকে প্রথমে এট ফার্স্ট আমাদেরকে লিনাক্স ফাউন্ডেশন .org আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশনটার জন্য আমি একটু দেখাচ্ছি, কেউ যদি দেখতে চান আমি একটা পোর্টালে ঢুকে একটু দেখাচ্ছি। এখানে নর্মালি আমরা যে কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করি সেইভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি আপনার পোর্টালে লগ ইন করেন তাহলে আপনাকে এইরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে, এইরকম একটা পেজে নিয়ে আসবে। সেখানে না, আমরা পেজটা দেখতে পাচ্ছি না জাহিদ ভাই। এটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুধু প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। ওকে 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 ভাই, আমি তাহলে এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে আমরা যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমাদের এইরকম একটা মানে পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসলে এখান থেকে আমাদের ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনে যেতে হবে। ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনে আমরা চলে যাব। দেন এখানে সিকে ও লিনাক্স ফাউন্ডেশন থেকে যতগুলো এক্সাম কিংবা ট্রেনিং হয় সবগুলো আমাদের এখানে দেখাবে, সবগুলো শো করতেছে এখানে। আপনি যে কোনো একটা এক্সাম, এখানে বান্ডেল এক্সাম আছে, সিকে অনলি সিকে আছে, উইথ লিনাক্স ফাউন্ডেশন কোর্স সহ আমাদের এখানে এইগুলো আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। আমি যেমন লিনাক্স সিসঅ্যাডমিন, আমি যদি এই কোর্সটা কিনতে চাই কিংবা আমি সিকেটাই দেখি, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ ডিটেলসে গেলে আমাদের এখানে কোর্সটা দেখাচ্ছে। এখানে জাস্ট শুধু আপনি এই সিকে আর সিকিউরিটি স্পেশালিস্ট দুইটা এক্সামই আমাদের এখানে বান্ডেল হিসাবে পাচ্ছি। আমরা যদি বান্ডেল হিসাবে নিতে চাই তাহলে এইটা নিতে পারি, আবার অনলি সিকে ওটাও নিতে পারি আমরা। তো আমরা এখান থেকে সরাসরি এনরোলমেন্টে চলে যাব। আমি আর নেক্সটে যাব না, কারণ এখানে
চেক আউট, এখানে যদি যায় তাহলে আমার এখানে তো ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, তাহলে হয়তো আমার এখানে ওইটা মানে কোর্সটা অ্যাড হয়ে যাবে। আমরা নর্মালি এইভাবে একটা মানে এক্সাম এখান থেকে নিতে পারি। এখান থেকে এক্সাম যখন আমরা নিব, নেওয়ার পরে আমার এখানে এইখানে আমার একটা আরেকটা চলে আসবে, সেখানে আমার এখানে দেখাবে ইউর এক্সামে যদি আমি চলে যাই, সেখানে আমার সিকের যে এক্সামের যেটা, সেখানে একটা রিজিউম একটা বাটন দেখাবে যে স্টার্ট ইউর এক্সাম। ওইখানে গেলে আমার ওখানে কিছু মানে মডিউল দেখাবে, সেই মডিউল থেকে আমি নেক্সট করে আমি এক্সামের একদম সরাসরি ভিতরে চলে যেতে পারি। আর এটা আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা এই রেজিস্ট্রেশনটা করব, রেজিস্ট্রেশন করার পরে আমরা 1 বছর সময় পাবো। 1 বছরের মধ্যে আমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। আপনি যদি স্টার্ট ইউর এক্সামও শুরু করেন, তাও আপনাকে সেখান থেকে আপনি 1 বছর সময় পাবেন। 1 বছরের মধ্যে আপনাকে এক্সাম দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন, ওই সময় ওইখানে আপনাকে মানে কিছু মানে ওদের কিছু নিয়ম এবং রুলস এইগুলো সবকিছুই একটু আমরা মানে পড়ে নিব। আমি নেক্সটে আসতেছি, ঠিক আছে? আর আপনি যারাই আমরা কুবারনেটিস এক্সাম যে কোনো এক্সামে দিতে চাই ইন্টারন্যাশনালি, সেটা আমাদেরকে অবশ্যই মানে ডলারে পে করতে হবে। আর ডলারে পে করার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, ডলার ইনভেস্টমেন্ট সহ। আর আরেকটা হচ্ছে, আমি সবাইকে প্রেফার করব যে বান্ডেলে এক্সামটা নেওয়ার জন্য। বান্ডেলে এক্সাম নিলে আমাদের একটা সুবিধা হবে যে আমরা ওই প্রাইসিংটা আমাদের কাছে কম পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, এক্সাম কেনার জন্য মানে বাই করার জন্য সবচাইতে মানে বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর, কারণ ডিসেম্বরে ব্ল্যাক ফ্রাইডে থাকে, ডিসেম্বরে ওদের অনেক ছাড় থাকে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম $725, এটা যদি হয়তো কিনতে যাই ব্ল্যাক ফ্রাইডের সময়, ওইটা দেখা যাচ্ছে 50% ছাড় থাকবে। সো এই সময় কেনাটাই সবচাইতে উত্তম। যদি অনেকে মনে করেন যে আমরা কোর্স করি নাই কিংবা মানে এখনো আমাদের কুবারনেটিস মানে করা হয় নাই, প্র্যাকটিস করা হয় নাই, তাহলে 1 বছরের মধ্যে যথেষ্ট যে আসলে কুবারনেটিসটা মানে করার জন্য। তো ডিসেম্বরে অনেকে ইচ্ছা করলে আমরা কোর্স কিনে নিয়ে এটা কিন্তু প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করে দেন হচ্ছে এক্সামটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো, কেরিয়ার পাথটা অনেক ভালো হয়ে যায়। সেকেন্ড হচ্ছে, অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে, সিকে এক্সাম ইজ ইজি অর হার্ড। এটা আসলে মানে সবার মধ্যেই এটা মানে এখন হট টপিক। যারা 2-1বার এক্সাম দিছে তারা বলে যে আসলে কুবারনেটিস অনেক কষ্ট। তো আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন এজ এ মানে সিকে হিসেবে, আমি বলবো রিয়েলি আসলে সিকে এক্সাম হচ্ছে হার্ড। আবার যদি অন্য দিক দিয়ে আমি বলি, তাহলে বলবো যে না, সিকে এক্সাম কঠিন না। কঠিন না কেন, সেটাও আমি আপনাদেরকে নেক্সটে বলতেছি। এখন সিকে এক্সামের রেজিস্ট্রেশন করলাম, তো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য স্টাডি তো মাস্ট। তারপরে আমি কিছু কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে, আমি সিকে যারা মানে আপনারা যারা কাজ করছেন তাদের কথা না, যারা হয়তো ফ্রেশ, আমরা কুবারনেটিস এই টেকনোলজির দিকে আসলে মানে ঢুকতে চাচ্ছি, ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেতে চাচ্ছি, কিংবা কোনো জায়গায় কুবারনেটিস আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমি হয়তো সিস্টেম নিয়ে কাজ করতেছি, রেডার নিয়ে কাজ করতেছি, উবুন্টু নিয়ে কাজ করতেছি, বাট আমি এখন সিকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনি একটা ফুল কোর্স করবেন, সিকের একটা ফুল কোর্স করবেন, ঠিক আছে? সেখানে সেটা একটা ফুল কোর্স করলে আপনার কিন্তু সব কিছু নিয়ে ডেপথ একটা নলেজ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কুবারনেটিস এর ডকুমেন্টেশনটা অনেক রিস্ক। আমরা মানে আমরা ম্যাক্সিমাম কি 95% জিনিস আমরা কুবারনেটিস ডকুমেন্টেশন থেকেই পেয়ে যাই, ঠিক আছে? জাস্ট আমাদের কনসেপ্টগুলো কাজে লাগাতে হবে। সেকেন্ড হচ্ছে, যারা এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছেন, যে সমস্ত টপিকগুলো আমাদের আছে কুবারনেটিস সিকের মধ্যে মানে কভার করে, সবগুলো টপিক সম্বন্ধে আপনার একটা ধারণা থাকতে হবে। ধারণা কেন থাকতে হবে সেটাও আমি বলছি। আই থিঙ্ক যে কুবারনেটিস এক্সাম একমাত্র এক্সাম যে এক্সামে আপনি একজন হেল্পার পাবেন। হেল্পার পাবেন মানে কোনো ম্যান না, বাট একটা ডকুমেন্টেশন পাবেন, যেটা হচ্ছে kubernetes.io। আপনার যদি কোনো একটা সবগুলা টপিক সম্বন্ধে কোনো একটা ধারণা থাকে, আর কিছু আপনি নিয়ে
ওই ডকুমেন্টেশন নিয়ে আপনি কিন্তু সেই কোশ্চেনটার অ্যান্সার একদম 100% করতে পারবেন। তাহলে আপনার মধ্যে ওই ধরনের কোনো প্রবলেম থাকবে না এবং এক্সামে আপনার সার্টিফাইড হওয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনলাইনেও কুবারনেটিসের অনেক প্র্যাকটিস করা যায়, তবে আমি প্রেফার করব সবাইকে যে নিজে একটা ক্লাস্টার করেন, একবার না, দুইবার না, 10 বার একটা ক্লাস্টার করেন, ক্লাস্টার নিজে করে প্র্যাকটিস করেন। অনেকের পিসির সমস্যা থাকে, হয়তো বেশি লোড নিতে পারে না ভিএমওয়ার কিংবা ভার্চুয়াল বক্সে দিয়ে, অন্তত 2টা নোট দিয়ে আপনি একটা নিজস্ব ক্লাস্টার করেন, দেখবেন অনেক কিছু একদম রুট থেকে আপনি অনেক নতুন কিছু থেকে শুরু করে একদম একদম অনেক অ্যাডভান্সড কিছু শিখতে পারবেন, যেটা আপনার এক্সামেও কাজে দিবে এবং ইন্ডাস্ট্রি লাইফেও কাজে দিবে। আর আর যদি আমরা যখন মানে অনেক সময় আছে যে সবসময় আমরা আমাদের নিজস্ব ক্লাস্টারে অ্যাক্সেস করতে পারি না, সেকেন্ড অপশন হিসাবে আমি বলবো যে কিলার কোডা আছে, কিলার কোডা থেকে আপনারা কুবারনেটিস প্র্যাকটিস করতে পারেন, সেটা ফ্রি। আপনি সেখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন করে নিলে হবে, অথবা গিটহাবে যদি অ্যাকাউন্ট থাকে তা দিয়েও আপনি লগ ইন করে সেখানে আপনার প্র্যাকটিস করতে পারবেন। যদি এটা নিয়ে কোনো নেক্সটে কোনো হেল্প লাগলে আমাকে বললেন, আমি এটা নিয়ে হেল্প করতে পারবো। আর আরেকটা হচ্ছে আপনি যখন এক্সামটা পারচেস করে ফেলবেন তখন কুবারনেটিস লিনাক্স ফাউন্ডেশন আপনাকে 2টা মক এক্সাম দিবে। সেটা হচ্ছে এটা তো আপনার রেজিস্ট্রেশন হওয়ার পরে, এবং এটা টু টাইমসই আপনি অ্যাটেম্প্ট করতে পারবেন এবং প্রত্যেকবার 36 আওয়ার আপনার ওই এক্সামটা থাকবে। 36 আওয়ারের মধ্যে আপনি যতবার খুশি ওইটা এক্সামটা করতে পারবেন এবং ওইটার মধ্যে 25 কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো কি হয়, যদি এইগুলা করতে পারেন, কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ যে কুবারনেটিস আপনি সার্টিফাইড হতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রিপারেশনের ধাপ। আর আরেক কুবারনেটিস এক্সামের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কুবারনেটিস কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডস অন এক্সাম। এখানে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন কিংবা রিটেন কোনো কিছু থাকবে না। আপনাকে বিভিন্ন প্রবলেমেটিক সিনারিও দিয়ে দিবে, আপনাকে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। আপনার মানে এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে 17 থেকে 20টা কোশ্চেন থাকবে, টাইম কিন্তু অনেক কম, মাত্র 120 মিনিট, মানে আমরা মানে বলি যে 2 ঘন্টা। অনেক সময় আমাদের সিস্টেমটা আমাদের বুঝতে অনেক সময় লাগে যে আসলে এক্সাম এনভায়রনমেন্টটা কিরকম। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে যে এই এক্সাম কিন্তু অনলি 120 মিনিটস। আরেকটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এক্সামের মধ্যে আমাদের একটা হেল্পার থাকবে, আমি সেটা বলছি, সেটা হচ্ছে কুবারনেটিস আইও। সুতরাং আমরা যখন কোর্স করব কিংবা প্র্যাকটিস করব, আমরা অন্য কোনো ডকে ঢুকবো না, গুগলের অন্য কোনো ডকে ঢুকবো না, নিজেদের কোনো নোটপ্যাডে লিখবো না, নোটপ্যাড থেকে কপি করবো না, কপি করবো হচ্ছে kubernetes.io থেকে। যা দরকার হয় আমি ওখান থেকে নিব। তাহলে কি হবে, আপনি যখন এক্সাম দিতে যাবেন, এক্সামে বসবেন, তখন আপনি আপনার যে কোনো কিছু প্রবলেম কিংবা একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি সহজেই, কিংবা একটা কোড, একটা ওয়াইএমএল ফাইল, একটা নোটেশন, এগুলো কিন্তু খুব দ্রুত আপনি kubernetes.io থেকে খুঁজে পাবেন। এটা হচ্ছে সার্চ দিয়ে ওটা আপনাকে মানে প্র্যাকটিস করতে করতে এটা আপনি অটোমেটিক হাতে চলে আসবে। আর কুবারনেটিস এক্সামে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার পাসিং স্কোর হচ্ছে 66%। এটা ভেরি করে, অনেক সময় 65, অনেক সময় 66, অনেক সময় 67। এটা অনেক সময় কোশ্চেনের উপর নির্ভর করে, তবে অন অ্যান এভারেজে 66% হইলে আমরা কুবারনেটিস সার্টিফাইড হতে পারি। Jahid bhai, sorry for interruption. We have time limitation, so just do as early as possible. ওকে ভাই, থ্যাংক ইউ। সিকে কোশ্চেন এরিয়া অ্যান্ড মার্কসে আমাদের এই যে ক্যাটাগরিটা আমি দেখছি যে ওয়ার্কলোড অ্যান্ড শিডিউলিং যে 15% থাকবে, আর্কিটেকচার ইনস্টলেশনে 25%, ট্রাবল শুটিং এর সবচাইতে বেশি কোশ্চেন থাকবে, এরিয়াটা মার্কটা 30%, স্টোরেজে 10% অ্যান্ড সার্ভিস অ্যান্ড নেটওয়ার্কিং 20%। সো এখান থেকে আপনি ডিসাইড করতে পারেন কোন সাইডটা বেশি আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমার এই ইয়ে থেকে আমি সবচাইতে বেশি মানে যারা কুবারনেটিস দিতে চান তাদেরকে আমি বলবো যে ট্রাবল শুটটার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন।
বা এনিহাউ যদি আপনার একটা ট্রাবল শুটিং এর কোশ্চেন থাকে তাহলে ওইটাই থেকে আপনি 30% মার্ক হয়তো ক্যারি করতে পারবেন। এরপরে ক্লাস্টার আপগ্রেডটা নিয়ে একটু ভালো করে দেখবেন, কারণ এটা মাস্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেক বেশি মার্ক ক্যারি করে। তারপর শিডিউলিং, আমাদের যেমন শিডিউলিং আছে, ম্যানুয়াল শিডিউলিং আছে, ম্যানুয়াল শিডিউলিং গুলো আছে, তারপরে স্ট্যাটিক পড শিডিউলিং, এই জিনিসগুলো আমরা দেখবো, কারণ এই ধরনের কোশ্চেন গুলা মাস্ট একটা, অনেক সময় দুইটাও থাকে। স্টোরেজ আমরা দেখব, তার কারণ আমাদের স্টোরেজ থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে স্টোরেজ ক্লাস দিয়া পারসিস্টেন্স ভলিউম ক্লেম দেওয়া একটা কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো অনেক ইজি এবং এগুলা আপনি ডকুমেন্টস থেকে খুব দ্রুত খুঁজে পাবেন। তারপর ইটিসিডি ব্যাকআপ, এই কোশ্চেনটা দিবেন, এটা প্র্যাকটিস করবেন, বাট এই কোশ্চেনটা আমি সবাইকে দেওয়ার জন্য একদম লাস্টে করব, তার কারণ এটা অনেক সময় একটু প্রবলেম হয়। আর নেক্সটে হচ্ছে নেটওয়ার্ক পলিসিতে অনেক সময় থাকে যে আমরা এটা ঠিক মতো মিলে না, এই জন্য এই কোশ্চেনটাও আমি লাস্টে সবাইকে দেওয়ার জন্য, যদি দেন কেউ তাহলে লাস্টের দিকে দিবেন। তার কারণ হচ্ছে এটা সরল অঙ্কের মতো, যদি একবার ঝামেলা পেকে যায় তাহলে আপনার অন্যান্য কোশ্চেনগুলোর মধ্যে এফেক্ট ফেলবে। এটা হচ্ছে আমার আমি যে সিকে হিসেবে আমার একটা মানে ওপিনিয়ন, যখনই আপনারা সিকে এক্সামের জন্য বসবেন, অবশ্যই মানে যেখানে থেকে এই এক্সামটা দেন সেখানে অবশ্যই আপনার হাই স্পিডের ইন্টারনেট কানেক্টিভিটি এনশিওর করবেন, আদারওয়াইজ ওইখানে দেবেন না এক্সাম। আর সবচেয়ে ভালো হয় ডেস্কটপে যদি এক্সাম দিতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা বড় মনিটর ইউজ করতে পারবেন, ওইটা আপনার জন্য ভালো হয়। ল্যাপটপে অনেক সময় আপনার kubernetes.io-টা ছোট স্ক্রিনে এক তো ছোট হয়ে যায় যে আপনার ওই কোশ্চেন গুলা খুঁজে পেতেই অনেক কষ্ট হয়ে যায়, যে আছে কিন্তু আপনি ঠিক মতো খুঁজে পাচ্ছেন না। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সামে যেহেতু সময় কম, কোশ্চেন বেশি, প্যানিক হওয়া যাবে না, প্যানিক হইলে আপনার জন্য প্রবলেম হবে। আর লাস্ট আমার একটা হচ্ছে যে কুবার ফর সিকে সার্টিফাইড যদি হতে চান তাহলে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য এক্সামটা তত বেশি সুবিধা হবে। ঠিক আছে, সো আমি সবাইকে বলবো যারা এক্সাম দিতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতে দিবেন, কোর্স করবেন, তারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এরকম না যে আজকে 1 ঘন্টা বসলাম আর 3-4 দিন বসলাম না, এরকম না, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস করলে অবশ্যই আপনি খুব ইজিলি সিকে এক্সামটা পাস করবেন। আর সিকে এক্সামটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। শর্ট সময়ে যেটা আমার বলার ছিল, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন, আস্ক করতে পারেন এক্সাম সম্বন্ধে, এক্সাম এনভায়রনমেন্ট সম্বন্ধে। আই ট্রাই টু অ্যান্সার দিস কোশ্চেন। হ্যালো ভাইয়া, আমার কিছু হ্যাঁ কোয়েশ্চেন ছিল। আমি হ্যাঁ ভাইয়া অ্যাকচুয়ালি বলেন। কয়েকটা কোয়েশ্চেন করবো। সো প্রথমটা হ্যাঁ হলো ভাই, আপনি মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এক্সামটা কি আমরা মানে বাসা থেকে বসে দিতে পারবো নাকি আমাকে না, কোথাও আপনি মানে বাসা এরকম থেকে দেন সেন্টার আর যেখান থেকে দেন, আমি কিন্তু একটা জিনিস বলছি যে আপনি বাসা থেকে হাই দিবেন, স্পিড কারণ ইন্টারনেট? হ্যাঁ, আপনাকে ইন্টারনেট কানেক্টিভিটি অনেক ভালো ইনশিওর করতে হবে। ওকে আমি আরেকটা ভাইয়া। কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় প্র্যাকটিস করি, যেমন অনলাইনে প্র্যাকটিস করি, কিলার কোডার কথা বলছি, কিলার এসএসএস এর কথা, ওখানে আপনি প্র্যাকটিস করে দেখবেন যে আপনি স্মুথ পাচ্ছেন, বাট এক্সাম এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, সো ইন্টারনেট কানেক্টিভিটিটা ভালো হলে আপনি যে এনিহোয়ার থেকে আপনি এক্সাম দিতে পারেন, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার আরো আসলে দুইটা কোয়েশ্চেন ছিল। একটা হলো ভাই, হ্যাঁ আমি হ্যাঁ, কি এখানে ডুয়াল মনিটর ইউজ করতে পারবো কিনা? নো 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 আর নো নো নো। পারবো না, রাইট? ও আরেকটা আমি একটা জিনিস এখানে অ্যাড করি, এক্সাম যখন আপনারা কেউ কিনবেন, বাই করবেন, তখন আপনাকে আপনার স্টার্ট এক্সামে গেলে আপনাকে 3টা টেস্ট এক্সাম দেখাবে। ফার্স্টে এক্সাম না, সেটা হচ্ছে এক্সাম এনভায়রনমেন্টটা পরিচিতি। ওইখানে গেলে আপনাকে আপনার সমস্ত কিছু পিসি স্ক্যান করে আপনার ডবল স্ক্রিন আছে কিনা, আপনার কোনো অ্যান্টিভাইরাস ভিপিএন আছে কিনা, সব ওরা ক্লোজ করে দিবে, ক্লোজ করতে বলবে, আদারওয়াইজ আপনাকে নেক্সটে যেতেই দিবে না। সো আপনাকে সিঙ্গেল মনিটরে আপনাকে এক্সাম দিতে হবে। বুঝতে পারছি ভাই। ভাই আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো ভাই, হ্যাঁ হ্যাঁ, এক্সামটা যে হয় এটা কি তারা আমাদেরকে একটা ক্লাস্টার দিয়ে দিবে, মানে একটা ক্লাস্টার এনভায়রনমেন্ট দিয়ে দিবে, এখানে তারপর আমরা হ্যাঁ, এখানে জি ভাই। 3-4টা ক্লাস্টার থাকবে, মিনিমাম 4টা ক্লাস্টার থাকবে। আপনাকে প্রত্যেকটা কোশ্চেনের উপরে বলা থাকবে তুমি এই কাজটা করো এই ক্লাস্টারে প্রবেশ করে।
ঠিক আছে? যে কোনো ক্লাস্টার নাম বলে দিবে প্রত্যেক কোশ্চেনে যে এই ক্লাস্টারে ঢুকে এই কাজটা করতে হবে। ক্লাস্টার 4টা থাকবে, মিনিমাম 4টা ক্লাস্টার থাকবে। এক্ষেত্রে ভাই আমরা দেখা যায় রেগুলার লাইফে কাজ করার জন্য বিভিন্ন রকম টুল ইউজ করি, মানে টুল ডাউনলোড করে নিই, ইনস্টল করে নিই আমাদের লোকাল পিসিতে। ফর এক্সাম্পল কিউসিটিএক্স বা এরকম, মানে কিউসিটিএক্স তো ইন জেনারেল থাকে না, সো এটা আমরা ইনস্টল করে আর কি ক্লাস্টারগুলো সুইচ করি। তো এরকম আমরা বিভিন্ন নো টুল নো কি নো, ডাউনলোড এগুলা করে নিতে কিছুই পারবো? করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি যখন এক্সামে বসবেন দেখবেন যে বসে আপনার ইনভায়রনমেন্টে ঢুকে আপনার 10 মিনিট চলে গেছে, অথচ আপনি একটা কোশ্চেনও দিতে পারেন নাই, ঠিক আছে? তখন আপনার ওইগুলা কিছুই মনে থাকবে না, অ্যালাইজ করার কথা মনে থাকবে না, ঠিক আছে? তখন আপনার এই হবে। এই জন্য আমি বলি যে প্যানিক না হয়ে আস্তে আস্তে কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে যাওয়া, ঠিক বুঝতে আছে? পারছি ভাই, আপনি কিছুই এক্সট্রা কিছু করতে পারবেন না, ওরা যা বলবে তাই। বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক এনি ইউ ভাই কি জাহিদ ভাই। ভাই একটা কোশ্চেন, এমসিকিউ রিলেটেড কোশ্চেন থাকবে না পুরোটাই ল্যাব থাকবে? জি জি, কোন ফুল এমসিকিউ ল্যাব থাকবে নাকি ফয়সাল ভাই, পুরোটা ফুল? ফুল আমি ল্যাব, আমি ফুল কোশ্চেনটা ফুল। দিচ্ছি ফুল ল্যাব বেস। ওকে জাহিদ আই ভাই, থিঙ্ক থ্যাংক ইউ এর প্রেজেন্টেশন। আচ্ছা ভাই, আমি আমরা একটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম রবি ভাই। আচ্ছা, শিওর শিওর লিনাক্স শিওর। ফাউন্ডেশনের ওই ব্ল্যাক ফ্রাইডে কিন্তু চলতেছে। এটা হচ্ছে 11 তারিখ পর্যন্ত চলবে। আপনারা যদি কেউ ভাউচার পারচেস করতে চান এই সময় নিতে পারেন আর কি, 60 বা 50% ডিসকাউন্ট 11 তারিখ ওকে পর্যন্ত এই মাসে। আরিফুল ভাই, এটা একটু গ্রুপে দিয়ে দিন, সো কেউ যদি ইন্টারেস্টেড হয়, সো দ্যাট হি ক্যান পারচেস। ও ভাইয়া, আরেকটা জিনিস, একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি একটু মার্কেটিং করি, সেটা হচ্ছে আমি আমি হচ্ছে পেস ক্লাউড থেকে আমার সিকে করা। সো আমি আমি যেটা বলবো যে আই এম প্লিজড যে আমি সিকে এটা এখান থেকে করছি। আমার মানে গাইডলাইন প্লাস হচ্ছে আমার ক্লাসটা আসলে ভালো লাগছে, এই জন্য এখনো আমি পেস ক্লাউডের সাথে আছি। আমি এটা অনেকে মনে করে নবী ভাইগো হয়তো জানে না, বলি না আমি। যদি কেউ আসলেই করতে চান যে পেস ক্লাউড কিন্তু গুড একটা সিকে ক্লাস অফার করে, সো ইউ ক্যান জয়েন উইথ পেস ক্লাউড ফর সিকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদ ভাই, থ্যাংক ইউ ফর ইউর support. So we ওকে, are out of time already. Sorry for that. I will take only 2 minutes regarding the forum discussion. Basically, uh, আমি যেটা চাচ্ছি বা আমরা যেটা চাচ্ছি, ফোরামটা বেশ অল্প কিছুদিন যাবত চলতেছে বা চলতে মানে চালাইতে চাচ্ছি। তো এটাকে একটু ফর্মাল বা অর্গানাইজড ওয়েতে আমি রান করতে চাচ্ছি। তো আজকে যেহেতু আর খুব বেশি সময় নেই, আমি হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের গ্রুপে একটা ফর্ম দিয়ে দিব। যারা বেসিক্যালি ইন্টারেস্টেড টু বি এ মেম্বার অফ দিস ফোরাম, আমরা একটু এন্ট্রি করে ফেলবো। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাই। এখন ফোরামের অবজেক্টিভ কি হবে, ফোরাম কিভাবে চলবে, ফোরাম নিয়ে আমাদের নেক্সট কি প্ল্যানিং থাকবে, উই উইল ডিসকাস ফার্দার। সো ইট উইল বি অ্যান ওপেন ফোরাম। আমরা অনেক কিছুই করতে পারি, বাট ইটস নট এনি পলিটিক্যাল ফোরাম। ইট শুড বি লাইক আমরা ওপেন ডিসকাশন, তারপরে হচ্ছে লার্নিং, নিউ লার্নিং, ক্যারিয়ার গ্রোথ, তারপরে হচ্ছে যে জব সাপোর্ট, এই টাইপের কাজকর্মগুলো এই ফোরামের মাধ্যমে করব। হোক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের অবজেক্টিভটা কি হবে। সো সবাই যদি একটু হাত উঠান, আপনারা আছেন না মিউট করে চলে গেছেন? আমরা একটু আমি কনফার্ম হয়নি। ইনশাল্লাহ সামনাসামনি দেখা হলে ভাই কথাগুলো বলবো। জি কানন ভাই। ঠিক আছে। হ্যাঁ আমরা আমরা সবার কাছ থেকেই আমরা ওপেন থাকবো এবং সবার কাছ থেকেই হ্যাঁ, এবং ইনপুট নিব। দেখা গেছে ব্যাপার যে এখানে তথাকথিত ছোট একটা ওয়ার্ড যেটা হচ্ছে ইগো, এই জিনিসটা নিয়ে যদি আমরা আগাই তাহলে সামনে আমরা ওইভাবে আগাইতে পারবো না। আমাদের এখানে যে ধরনের টেকনোলজি আসতেছে আস্তে আস্তে, আমাদের মধ্যে যতদূর সম্ভব নলেজ শেয়ারিং, গ্রুপ স্কিলিং বা এই ধরনের কমিউনিকেশন গুলো যত আমাদের বৃদ্ধি করা যাবে, আমরা তত আগাইতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আরেকটা
ফ্যাক্টর অ্যাড করি, সেটা হচ্ছে ফোরামটা আসলে কারণ ভাই যেটা বললেন যে ফোরামটা বাংলাদেশ কেন্দ্রিক আমরা চিন্তা না করি, লেটস ফাইট উইথ others ইয়েস, countries and let's হ্যাঁ fight on আমি international ওয়ার্ল্ড ওয়াইডই platform. চিন্তা করছি। Let's do not fight in হ্যাঁ হ্যাঁ Bangladesh হ্যাঁ internally. হ্যাঁ। সো আমরা এইভাবে চিন্তা করব এবং এই অবজেক্টিভটা রাখবো, মানে বাংলাদেশের ভিতরে আমি করতেছি, সে করতেছে, ও করতেছে, ব্যাপারটা যেন এরকম হবে না। না, আমরা যেটা অর্গানাইজ হওয়া হয়ে উচিত ওটাকেই ওয়ার্ল্ডে টার্গেট করে কিভাবে আমাদের আগাইতে হ্যাঁ হবে। বাইরের সাথে কিভাবে ফাইট করব, আমরা যেন ওই রকম একটা প্ল্যাটফর্মে যেতে পারি, এটাই হচ্ছে যে আমার উদ্দেশ্য। আপনারা কাইন্ডলি একটু জয়েন করবেন, যে যে ইন্টারেস্টেড আছেন ফর্মটা ফিল আপ করে দিবেন, আমরা ওই ওয়াইজ সামনের দিকে আগাবো। এন্ড ওই যে যেটা এটা কিন্তু ইন্টারন্যাশনালি বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা হওয়া উচিত ওইভাবে আমাদের আগাতে হবে। ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ। যদি আবার ওই ছোট্ট একটা ওয়ার্ডকে আমরা কেন্দ্রীভূত না করে কাজ অবশ্যই না, অবশ্যই না, এবং সবার ইনপুট আমাদের দরকার। সো জি ওইভাবে আমরা আগাবো। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। কানন ভাই যেখানে আছে ভাই আমাদের আর কোনো ভরসা নেই। আচ্ছা 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 ভাই কি জাকির বলে ভাই। যে And thank you to my all speakers and listeners. Cordially thank you. I'm very much happy you guys here. Okay, now it's time to থ্যাংক ইউ। close our event. So আমি সত্যিই খুবই আনন্দিত একটা ইভেন্ট করতে পারছি, আপনারা সবাই আছেন, কিছু জ্ঞান অর্জন করছি, কিছু আমি আমার বলছিলাম হ্যাঁ শিওর ভাই। যে ফোরামটা করতে যাচ্ছেন, এটা কোনো গাইডলাইন বা কোনো কিছু তৈরি করছেন? মানে এখনো সেরকম কিছু তৈরি করিনি, আমার উদ্দেশ্যটাই হচ্ছে ফোরাম নিয়ে যে আমরা আসলে করব। এটা একটা হয় কি যে আপনি যখন অর্গানাইজলি যখন করতেছেন একটা ড্রাফট মুড করে ফেলতে হয়, ড্রাফট মুডটা সবাইকে ছেড়ে দিতে হয়, তারপর এখানে অ্যামেন্ডমেন্ট গুলো আসে আর কি, যে এই কাজটা করলে বেটার। কারণ আপনি তো ব্ল্যাঙ্ক পেজ দিলে তো আসলে মানে বা হোয়াইট পেপার দিলে লিখতে সমস্যা। হ্যাঁ, আপনি আন্ডারস্টুড। একটা ও না ভাই, আমি হোয়াইট পেপার যেটা দেব সেটা হচ্ছে যে আমরা কারা ইন্টারেস্টেড, মানে আমাদের আসলে মানে সবাই আমরা ইন্টারেস্টেড হই না সব জায়গায়। সো অ্যাটলিস্ট নাম্বার অফ পিপল পেলে, সো উইথ দ্যাট নাম্বার অফ পিপল উই ক্যান প্ল্যান ফার্দার। আমি বেসিকলি এইসব ফোরাম গুলো হয় কি, যেমন ইন্ডিয়াতে এটাতে খুব ভালোভাবে তারা অর্গানাইজ করে, ইভেন আউট মানে ইউরোপিয়ান কান্ট্রি এগুলো, এটা হচ্ছে নলেজ শেয়ারিংটা। আর আমাদের দেশে তো একদমই নাই, আমরা আসলে অনেকটা এক্স্যাক্টলি ইন্ট্রোভার্ট অনেক টাইপের মানুষ আর কি। হ্যাঁ, এবং জি নলেজ শেয়ার মনে হয় যে আমার মার্কেটটা হয়ে যাবে। হ্যাঁ তো বেসিকলি ইন্ট্রোভার্ট না হয় আমরা যদি এক্সট্রোভার্ট হই, তো এটা আমার মনে হয় যে সবার জন্য বেনিফিট নিয়ে আসবে আর কি। ডেফিনেটলি। নট ওই অনলি জন্য আমি ভাই বললাম যে আমরা আসলে বাংলাদেশের ভিতরে ফাইট করার চিন্তা করব না, আমরা আসলে নবী ভাই বাইরের স্ট্যান্ডার্ডটা ধরার চেষ্টা করব। জি আমি শেষ একটু কথা বলি। এই ধরনের প্রোগ্রামগুলো করলে আমরা এখানে অনেক অনেক কথা বলবো এবং ওই কথাগুলো বলার পরে ওই পার্সনটাকে দেখার খুব আগ্রহ জাগে। সুতরাং যে চেষ্টা করবেন যতটুকু সম্ভব ফিজিক্যালি আমরা যাতে ফিজিক্যাল কিছুটা প্রোগ্রাম সময় দিতে চাচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের আসলে টাইম লিমিটেশনের কারণে হ্যাঁ, জানি 24 টাইম লিমিটেশন কারণ মোটামুটি আপনাদের আমি তো আমি আমি কথা দিচ্ছি 25 এ আমরা ফিজিক্যালি করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ নবী ইনশাআল্লাহ ভাই এবং একটা সবাই ইনপুট দিতে আন্তরিক ভাবে। চাচ্ছিলাম আর কি, ছোট্ট একটা ইনপুট। হ্যাঁ রাসেল ভাই। ভাই ওই মানে এরকম মিট আপের পাশাপাশি মানে দুই একটা ছোট ছোট ওয়ার্কশপ করলে না মনে হয় মানে আরেকটু ভালো হয়, মানে নলেজটা আরো বেশি শেয়ার হবে মনে হচ্ছে আমার কাছে। তাহলে নেক্সট ফিজিক্যাল মিট আপ হবে একটা ওয়ার্কশপ আপনি করবেন ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ দোয়া রাখেন। ইনশাল্লাহ। আমরা সবাই মিলেই করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আর কেউ কিছু অ্যাড করতে চান? ঠিক আছে ভাই, আমি বের হচ্ছি। নবী ভাই পরে দেখা হবে হ্যাঁ না ইনশাআল্লাহ। আমরাও বের হয়ে যাব। বেসিক্যালি ওকে ভাই। আমাদের 15 মিনিটস আউট অফ টাইমে হয়ে গেছে, সবাই ওকে ঘুমাইতে যাবে অনেকেই। আর কেউ কিছু অ্যাড করতে চান? এনিওয়ান? ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ফোরামের অবজেক্টিভ হিসেবে আমি একটা আইডিয়া দিছি আসলে মেসেজ থ্রেডে, সেটা হলো ভাই আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউশনে একটু ফোকাস দিতে পারি, কারণ আমাদের বাংলাদেশ থেকে আসলে এই
পার্টটাতে আমরা আসলে মনে হয় অনেক মানে পিছনে পড়ে আছি। অনেক পিছনে পড়ে আছে। ওকে ভাইয়া, নোটেড। এগুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন মাইন ভাই। ইয়া শিওর ভাই। আর কেউ কিছু অ্যাড করতে চান? ওকে, কেউ যদি আর কিছু অ্যাড করতে না চান তাহলে আমরা আজকের মতো শেষ করি।